আব্বু আম্মু তোমরা কি করছো? ঘুম ভেঙে গেল মিশুর। এটা একটা স্বপ্ন ছিল, তবে এটা কোনো স্বপ্ন হলো? মেজাজ খারাপ করা স্বপ্ন। হানিমুনে গেছে সাথে কয়েক খালি বাচ্চা নিয়ে। একদিকে হাসি পাচ্ছে, অন্যদিকে রাগও লাগছে। মিশুকে নড়াচড়া করতে দেখে মেঘালয়ের ঘুম ভেঙে গেল। জানতে চাইল কি হয়েছে। মিশু বলল, একটা পাজি স্বপ্ন দেখেছি। স্বপ্ন আমার বাজে হয় কিভাবে? তো দেখলাম আমরা হানিমুনে গেছি, আর আমাদের এক গাদা বাচ্চাও গেছে সাথে। ভ্যাবাচিকা খেলেও শব্দ করে হেসে উঠল মেঘালয়। হাসতে হাসতে বলল, মজার স্বপ্ন দেখেছো বটে। বাচ্চার আবার বাচ্চা হয়েছে, পাগলি একটা। পাগলি বলবেন না, সময় মতো বিয়ে হলে আমি এতদিনে 4টা বাচ্চার মা হতাম। কত বছর বিয়ে হলে? তা জানি না, তবে আমাদের এখানে একটা মহিলার বয়স 18+, কিন্তু 4টা বাচ্চা আছে। আমারও হতে পারতো। মেঘালয় মুচকে হেসে বলল, কয়টা বাচ্চা লাগবে বলো, আমি তো আছি। মানে? মেঘালয় দুষ্টুমি হাসি হেসে বলল, মিশু, বর্তমানে তুমি আমার একমাত্র প্রেমিকা ও আদরের বউ। তোমাকে ভালোবাসাটা আমার দায়িত্ব, তাই না? ভালোবেসে অনেকেই জীবন দেয়। আমি তো তোমার জন্য জীবন দিতে পারবো না, কিন্তু তোমার পেটে একটা জীবন এনে দিতে পারবো। মিশু অবাক হয়ে চেঁচালো। কি কি বললেন? মেঘালয় আবারও বলল, আমি তোমার জন্য জীবন দিতে পারবো না, কিন্তু তোমার পেটে একটা জীবন এনে দিতে পারবো। মিশু খেপে গিয়ে বলল, ছাড়ুন আমাকে, দূরে সরে ঘুমান। ছাড়ুন বলছি। মেঘালয় হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে বিছানার উপর। মিশুকে ছেড়ে দিতেই সে খানিকটা দূরে গিয়ে বালিশে শুয়ে পড়ল। মেঘালয় কম্বল টানাটানি করছে আর বলছে, আমার শীত করছে তো, পুরো কম্বলটা নিজে নিয়ে নিয়েছ। মিশু একদিকে কম্বল ধরে টানছে, অন্যদিকে মেঘালয় টানছে। দুজন দুদিকে ধরে বেশ কিছুক্ষণ টানাটানি করার পর ক্ষান্ত হয়ে মিশু ছেড়ে দিল। তারপর কম্বল ছাড়াই শুয়ে পড়ল। মেঘালয় মুখ টিপে হেসে বলল, আমি একাই গায়ে দিব? দিন, আমার লাগবে না। আর কাল সকাল হলেই বাড়ি থেকে বের হয়ে যাবেন, আর কোনোদিন কোনো রকম যোগাযোগ করবেন না বলে দিলাম। কেন? আমি ডিভোর্স চাই। কথাটা বলার পর শ্বাস নেওয়ারও সময় পেল না মিশু। আচমকা কী যে হয়ে গেল বুঝে উঠতে সময় লাগলো ওর। মেঘালয় খপ করে পেটের উপর দিয়ে এক হাত দিয়ে কোমরটা চেপে ধরে হ্যাচকার টান দিয়ে নিজের কাছে টেনে নিল। তারপর মিশুকে নিচে ফেলে উপরে উঠে দুহাত মিশুর হাতের উপর রেখে পুরোপুরি বন্দি করে ফেললো ওকে। আবেশে চোখ বুঝে ফেলেছে মিশু। বাম হাতের তালুর উপর ডান হাতের তালু, আঙ্গুলের ফাঁকে আঙ্গুল। চোখে চোখ রেখে মেঘালয় বলল, তাকাও। মিশু ভয়েই কাঁপছে, কিছুতেই চোখ খুলছে না। মেঘালয় আবারও বলল, তাকাও। মিশু ভয়েই কাঁপছে, কিছুতেই চোখ খুলছে না। মেঘালয় আবারও বলল। মিশু ভয়ে ভয়ে চোখ মেলে তাকালো। মুখের উপর মেঘালয়ের মুখটা দেখে শিউরে উঠল একেবারে। একবার ঢোক গিলে তাকালো মেঘালয়ের চোখের কোটরে। মেঘালয়ের চোখে কি যেন আছে। ছটফটানি বাড়তে শুরু করেছে মিশুর। অত বড় মানুষটার শরীরের নিচে পড়ে কেমন যেন শক্তিহীন লাগছিল নিজেকে। মেঘালয় বলল, আর যদি একবার এই কথা বলেছ, তাহলে কিন্তু আমার চেয়ে খারাপ আর কেউ হবে না, বলে দিলাম। আমি আপনার চেয়েও খারাপ হব। তাই কি করবা শুনি? হাত ধরে ফেলেছেন তাতে কি, কামড়ে গোশত ছিঁড়ে নেব। মিশু কথাটা বলে একদণ্ড শান্তি নিতে পারল না। মেঘালয় হুট করেই ঠোঁটে ঠোঁট রেখে ছোট্ট কামড় বসিয়ে দিল মিশুর নিচের ঠোঁটে। সুখে মেঘালয়কে দু হাতে শক্ত করে ধরে ফেলল মিশু। কামড়ও কখনো এত সুখের হয় বুঝি? মেঘালয় এমন কেন? কোনো কথাবার্তা ছাড়াই এটা করে বসে। উফ, লজ্জা লাগছে। লজ্জায় লাল হয়ে উঠল মিশু। লাল থেকে ক্রমশই নীল হতে লাগলো। মেঘালয় ঠোঁট ছেড়ে দিতেই মিশু দু হাতে মেঘালয়ের পিঠ শক্ত করে বুকের সাথে চেপে ধরে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। ওর ছোট্ট শরীরটা চাপা পড়ে দম ফেলতেও পারছে না। মেঘালয় মুখটা তুলে মিশুর চোখে চোখ রেখে বলল, কার ক্ষমতা কেমন দেখলে তো? মিশু কোনো কথা বলতে পারল না। মেঘালয় গভীরভাবে তাকাচ্ছে। মিশুর শরীরটা চাপা পড়লেও ভেতরে কাঁপন ধরে গেছে ঠিকই। মেঘালয় বলল, তোমাকে সব দিক থেকে প্রেমে ঘিরে ফেলা হয়েছে। তোমার পুরো শরীর জুড়ে আমার প্রেমের বীজ দিয়ে পাহারা দেওয়া হচ্ছে। পালাবার চেষ্টা করলেই প্রেমের বৃষ্টিতে ঝাঁঝরা হয়ে যাবে। স্বেচ্ছায় হৃদ সমর্পণ করো, নয়তো চুমু ছড়তে বাধ্য হব। চোখের দিকে তাকিয়ে এভাবে বললে কি বাঁচা যায়? খুন হয়ে যায় না? মিশুর চোখে মুখে অন্যরকম একটা আভা ছড়িয়ে পড়েছে। মেয়েটার ভেতরে কি পরিমাণ আন্দোলন শুরু হয়ে গেছে সেটা দেখেই অনুধাবন করা যাচ্ছে। মিশু তো শেষ হয়েই যাবে এবার।
কে আটকায় ওকে? হৃদয় সমর্পণ না করলে যে চুমুর বুলেট আঘাতে ঝাঁঝরা করে দিবে। মেঘালয় মুচকি হেসে বলল, আমার বয়স কত জানো? 27। আমি জীবনের প্রথম তোমার কাছে হৃদয় চেয়েছি। না দিলে জোর করে দখল করব। তারপর প্রেমের বানে ডোবাবো তোমার পুরো শহর। একটা শহর জুড়ে শুধু আন্দোলন হবে, প্রেমের আন্দোলন। মিশু মুগ্ধ হয়ে এতক্ষণ পর কথা বলল, আপনি তো চরম রোমান্টিক, দেখে বোঝাই যায় না। এত গুরুজি সাধু মানুষটার ভেতরে যে এত রোমান্টিকতা আছে ভাবাই যায় না। ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। ইস কি খারাপ আপনি। আপনি তাহলে মানছেন আপনি বইটা অতটা সুবিধার না। আমি থ্রিলার প্লাস রোমান্টিক বই, বুঝলে? পুরো বইয়ে জুড়ে রহস্য আর অ্যাডভেঞ্চার বিরাজ করে। এই বইয়ের ভাষা বোঝার সাধ্য কারও নেই। মিশু হেসে বলল, বই খোলার সাহস কারো হয়নি, আর পড়া তো দূরের কথা। বই যদি নিজে থেকেই খুলে পড়তে বলে তখন না বুঝলেও পড়ব। মেঘালয় হেসে ফেলল। মিশু হাতের আঙ্গুলগুলো নাড়ানোর চেষ্টা করেও পারল না। মেঘালয়ের সমস্ত আঙ্গুল আঁকড়ে ধরে আছে ওর আঙ্গুলগুলোকে। ছোট ছোট হাত দুটোকে হাতের নিচে পিষে ফেলতে দারুণ আনন্দ। ভেবে ফিক করে হেসে ফেলল মেঘালয়। মিশু বলল, আমাকে ছাড়ুন, ঘুমাতে দিন। বাসর রাত কয়বার হয়? আমাদের জীবনের প্রত্যেকটা রাতই বাসরাত হবে, আর প্রত্যেকটা দিনই ঈদের দিন। আমার লোভ ধরিয়ে দিচ্ছেন। মেঘালয় হেসে বলল। খুব দিচ্ছে, আরও দিব। দেখি আপনার ক্ষমতা। মেঘালয় আরও একটু নিচু হয়ে মিশুর নাকে একটা ছোট্ট কামড় দিয়ে বলল, কালকেই বাবাকে বলবো আমি আমার প্রেমিকাকে বিয়ে করে ফেলেছি। ব্যাস, বাবা কারে নিয়ে এসে তোমাকে নিয়ে যাবে। মিশু অবাক হয়ে বলল, কি সত্যি নাকি? হুম, কিন্তু অবশ্যই বলতে হবে গার্লফ্রেন্ডকে বিয়ে করেছে। আমার প্রেমিকা যে হোক না কেন বাবা মেনে নেবেন, কিন্তু অ্যাক্সিডেন্টে বিয়ে হয়েছে শুনলে কখনোই মেনে নেবে না। ওটা ডিপেন্ড করছে আমার উপর। আমি বিশ্বাসই করতে পারছি না। বাবাকে ম্যানেজ করার দায়িত্ব আমার। তুমি শুধু একটা কাজ করো। মিশু কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, কি? মেঘালয় বলল। কাম হিয়ার। শিউরে উঠে চোখ বন্ধ করে ফেলল মিশু। মেঘালয় মিশুর দু হাতে নিজের হাত রেখে মিশুর গলায় মুখ গুজে দিল। অনেকক্ষণ নীরবে কেটে গেল এভাবে। মিশুর চোখে পানি। মানুষটা হঠাৎ জীবনে এসে দখল করে নিচ্ছে, প্রেমে পড়তে বাধ্য করছে এভাবে। ইস, এমন কেন সে? মেঘালয় সোজা হয়ে শুয়ে মিশুকে বুকের উপর টেনে নিলে বলল, আর দুষ্টামি করবো না, এখানে মাথা রেখে শান্ত হয়ে ঘুমাও। আপনি এমন কেন? আমার 27 বছর জীবনের সমস্ত ভালোবাসা জমে রেখেছিলাম তোমার জন্য। একটু এক্সাইটমেন্ট তো থাকবেই, তাই না? মিশু আর কিছু বলল না। মেঘালয়ের এই তীব্র প্রেমের বৃষ্টিতে ভিজতে ভিজতে ঠান্ডা লেগে যাবে কিনা ভাবছে। এমন একজনকে পাওয়ায় সুখ সুখ অনুভূত হচ্ছে। মেঘালয়ের শরীরে দারুণ একটা গন্ধ মিশে আছে। বুক ভরে সেই ঘ্রাণ নিতে নিতে ঘুমিয়ে পড়ল মিশু। মেঘালয় ওর চুলে হাত বুলিয়ে দিতে লাগলো। সকালে ঘুম ভাঙার পর মিশু বেশ বুঝতে পারলো এখনো মেঘালয়ের বুকিয়ে গুটিসুটি মেরে ঘুমাচ্ছে। হাতটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেও পারল না। কি শক্ত করে ধরে রেখেছে বাব্বা! না ছাড়ানো যায় না ফেরানো যায়। মেঘালয় ঘুমাচ্ছে। মিশু নিশ্চুপ হয়ে ভাবতে লাগলো এই অদ্ভুত সম্পর্কের কথা। কেমন হুট করে সব কিছু ঘটে গেল। মেঘালয়ের মনে একবার হলেও দুশ্চিন্তা এসেছে। মিশুকে স্ত্রী হিসেবে মানতে খুব আপত্তিও হয়তো ছিল, অথচ কিছুই বুঝতে দিচ্ছে না। বরং নিজের সবটুকু দিয়ে চেষ্টা করছে মিশুকে ভালোবাসার, মিশুকে নিয়েই সুখী হওয়ার। একদম অন্যরকম একটা মানুষ। নিজের ভেতরে কি চলে সেটা কাউকে বুঝতে দেয় না। মিশু পা দুটো মেলে দেওয়ার চেষ্টা করলো লম্বা করে। পা মেলতেই মেঘালয়ের উন্মুক্ত পায়ের সাথে পা লেগে গেল। ক্রমশ পায়ে কোনো আলগা আস্তরণ নেই, তার মানে লুঙ্গিটা ঠিক জায়গায় নেই। লজ্জা পেয়ে হাসল মিশু, কিন্তু কোনো নড়াচড়া না করে শান্ত হয়ে শুয়ে রইল মেঘালয়ের বুকে। এভাবে কতক্ষণ কেটে গেছেও বলতে পারে না। চোখ বুঝে শুধু সুখে ভাসছিল, আর ভাবছিল মেঘালয়কে এক মুহূর্তের জন্যও কখনো আড়াল করবে না, সবসময় আঁকড়ে রাখবে ওকে, ভালোবাসবে, খুব ভালোবাসবে। মেঘালয় চোখ মেলল একটু পরেই, ঘুম ভাঙতেই বলল, মিশু, হুম, কখন ঘুম ভাঙলো তোমার? একটু আগেই। আমি কি এখন উঠতে পারি? শিওর। আবার ফোনটা একটু এনে দেবে? কার আব্বু? মানে কি মিশু, তোমার আব্বু কি আমার আব্বু নয়? উত্তরটা খুব ভালো লাগলো মিশুর। প্রসন্ন মুখে উঠতে যাবে এমন সময় মেঘালয় ওর হাতটা ধরে কপালে একটা চুমু এঁকে দিয়ে বলল, সবসময় এরকম হাসি মুখে থাকবা। মিশু সত্যিই খুব আনন্দ হচ্ছে।
মুচকি হেসে উঠে এলো বিছানা থেকে। ইস, জীবনের প্রত্যেকটা সকাল যেন এমন হয়। গোসল সেরে নিজের রুমে গিয়ে আলমারি খুলে বসলো মিশু। আজকে একটু সাজগোজ করতে ইচ্ছে করছে, যদিও সাজগোজ করতে ওর একদমই ভালো লাগে না। আজ বড্ড ইচ্ছে করছে যে, আচ্ছা, শাড়ি পরে মেঘালয়কে চমকে দেওয়া যায় না? আলমারি থেকে আসমানি রঙের একটা শাড়ি বের করলো মিশু। আজ বউ হতে ইচ্ছে করছে, খুব ইচ্ছে করছে। শাড়ি পরে ভেজা চুলগুলো ছেড়ে দিয়ে মেঘালয়ের রুমে এসে ঢুকলো। এসে দেখে মেঘালয় ঘুমিয়ে পড়েছে আবারও। রুমের মেঝেতে অনেক গোলাপের পাপড়ি ছড়িয়ে ছিটিয়ে আছে, দেখতে ভালোই লাগছে। আজ সব কিছুই সুন্দর লাগছে কেন? বেলা 10টা বেজে গেছে। মা নাস্তা রেডি করে ডাকছেন। মেঘালয় এখনো ওঠেনি ঘুম থেকে, আর উঠবেই বা কী করে? সারা রাত ঘুমাতে পারেনি ছেলেটা। মিশুকে মানিয়ে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে মনে প্রাণে, যদিও লাইফ পার্টনার নিয়ে অনেক কিছুই ভাবা ছিল ওর। মেয়েটা কেমন হবে সেরকম ইচ্ছে কার না থাকে? তবুও বিয়েটা যখন হয়েই গেছে, তখন তো এই মেয়েটাকে ছেড়ে দেওয়া যায় না। দায়িত্বকে এড়ানোর মাঝে কোনো সুখ নেই, বরং দায়িত্ব নিষ্ঠার সাথে পালনেই সত্যিকার সুখ। রাতটা অনেক সুন্দর কেটেছে। মিশু মেয়েটা নেহাতই খারাপ না, বউ হিসেবে একদম পারফেক্ট। মিশু এসে বিছানার পাশে বসলো। তার একটু বাদেই চোখ মেলল মেঘালয়। চোখ মেলিয়ে এত বড় সারপ্রাইজ পাবে সেটা ভাবতেও পারেনি ও। শাড়িতে মেয়েটার বয়স যেন একটু বেড়ে গেছে, লাজুক কিশোরীর মতো লাগছে একদম। অনেকক্ষণ মিশুর মায়াবী মুখের দিকে চেয়ে রইল মেঘালয়। মিশু লজ্জানত মুখে মেঝের দিকে চেয়ে আছে। মেঘালয় বলল, এই মিশু, হুম। ঠোঁটে কি হয়েছে? চমকে উঠল মিশু। রাতের ঘটনাটা মনে পড়ে গেল। লজ্জায় একেবারে গাঢ় নীল হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেল ওর। মৃদু এসে এক ছুটে বেরিয়ে এলো রুম থেকে। মেঘালয় ওর ছুটে চলে যাওয়ার পথে চেয়ে রইল অবাক হয়ে। ঘুম ভাঙার পর দারুণ একটা সারপ্রাইজ বটে। মিশু একটা জিন্স ও টি শার্ট নিয়ে এসে বলল, এগুলো আপনার জন্য আব্বু নিয়ে এসেছে রাতে। টি শার্ট হাতে নিয়ে মেঘালয় বেশ অবাক হয়ে বলল, রুচিবোধ তো ভালোই, দারুণ জিনিস নিয়েছে। আজকে আপনাকে নিয়ে মার্কেটে গিয়ে যা যা লাগবে কিনে আনতে বলেছে। আপাতত এগুলা পড়ুন। হুম, প্যান্টের সাইজও ঠিক আছে, আর জিনিসটার কোয়ালিটিও ভালো। আপু তো দারুণ রুচিশীল। মিশু প্যান্টটা নেড়েচেড়ে দেখে বলল, আপনি গিয়ে ভালো দেখে নিয়ে আসবেন। এটা কি খারাপ মনে হচ্ছে? কয় টাকার হবে? এটার দাম হোপফুলি 2600 হবে। মিশু অবাক হয়ে বলল, সে কি এত দাম? কিভাবে সম্ভব? হ্যাঁ, আমি গোসলে যাই তাহলে। হ্যাঁ, দ্রুত আসুন, আমি নাস্তা রেডি করতে বলি। মিশু চলে যাওয়ার জন্য পা বাড়িয়েছে, এমন সময় মেঘালয় ওর হাতটা টেনে ধরে বলল। বউ বউ লাগছে। মিশু মুচকি হেসে দৌড় দিল একটা। মেঘালয় নিজেও মুচকি হাসল। দুবার কলিং বেল বাজতেই দরজা খোলার জন্য ছুটে এলো মিশু। দরজা খুলে বিস্ময়ে চোখ দুটো বড় হয়ে গেল ওর। মৌনিকে দেখে আশ্চর্য হয়ে গেল মিশু। মৌনিও বিস্ময়কর সুরে বলল, তুমি? কি বলবে বুঝতে না পেরে মিশু বলল, আপু ভেতরে আসুন, এটা আমাদেরই বাড়ি। বাড়ি মানে? অনেকটা হতভম্বের মতো তাকিয়ে রইল মনি। মিশুকে এখানে দেখতে পাবে সেটা আশাও করেনি সে। সকালবেলা কল দিয়ে মেঘালয় এখানকার ঠিকানা দিয়ে বলেছিল একটা সমস্যা হয়ে গেছে, দ্রুত আরাফকে নিয়ে চলে আসতে। কিন্তু এখানে এসে মিশুকে এভাবে দেখতে পাবে সেটা কল্পনাও করেনি ওরা। আরাফ নিজেও অবাক বনে গেছে। মনি মিশুর দিকে আপাতমস্তক তাকিয়ে ভাবতে লাগলো, নানা নাকি বুকি, মেয়েটা শাড়ি পরে আছে আর এটা ওদেরই বাড়ি। মেঘালয় এখানেই আছে, তার মানে একটা ঘটনা নিশ্চয়ই আছে এখানে। কী ঘটতে পারে সেটা ভেবেই শিউরে উঠল মৌনি। মিশু আরাফের দিকে তাকিয়ে বলল, ভাইয়া আসুন। আরাফ বিস্ময়ের সাথে বলল, মেঘ কোথায়? উনি গোসলে গেছেন একটু, এক্ষুনি আসবেন হয়তো। আরাফ ও মনি একে অপরের দিকে মুখ চাওয়াচাওয়ি করলো। মিশু ভেজা চুলে শাড়ি পরে বউয়ের মতো সেজেছে, মেঘালয়ও গোসলে গেছে। ওদের মধ্যে কিছু মনির অস্থিরতা বেড়েই চলেছে। চঞ্চল হয়ে বলল, ভাইয়া ভালো আছো তো? মিশু মাথা ঝাঁকিয়ে বলল। হ্যাঁ আপু ভালো আছে, আপনারা ভেতরে আসুন না। মনি ভেতরে ঢুকতে ঢুকতে মিশুকে ভালো মতো খেয়াল করছিল। মেয়েটাকে এখন অনেক সুশ্রী লাগছে, ট্রেনে নিতান্তই বাচ্চার মতো লাগছিল। এখন দেখে কিশোরী বউ বউ লাগছে। অন্যরকম স্নিগ্ধতা ছেয়ে আছে ওর চেহারায়। মিশু মনি ও আরাফকে বসার ঘরে বসতে বলে নিজে গেল মেঘালয়কে ডাকতে। ওয়াশরুমের দরজায় দাঁড়িয়ে ডাকলো, এই যে শুনছেন? এভাবে বললে শুনবো না, সাবানের মতো বলো। ওগো শুনছো?
তাড়াতাড়ি গোসল শেষ করে বাইরে আসুন। মেঘালয় দরজা খুলে মাথাটা বাড়িয়ে দিয়ে বলল, একটু গোসল করতে দেবে না? গোসলের সময় কাছেও যাও, গোসলের সময় কাছে যাও, তাই না? মিশু ভ্যাবাচেকা খেয়ে বলল। এত খারাপ কেন আপনি? মেঘালয় হাত বাড়িয়ে দিয়ে মিশুর বাহু ধরে টেনে নিল বাথরুমের ভেতরে। তারপর দরজা লাগিয়ে দিয়ে মিশুকে দরজায় ঠেসে দিয়ে দাঁড় করিয়ে দিয়ে বলল। এবার একসাথে শাওয়ার নেব। মিশু অবাক হয়ে বলল, আমি গোসল করেছি মাত্র, আগে আমার কথাটা শুনুন। হুম। মেঘালয় দু হাতে মিশুর মুখটা ধরে ফেলল। মিশু বাধা দিয়ে বলল। আপু আর আপনার একজন বন্ধু এসেছেন। চমকে উঠে মিশুর মুখটা ছেড়ে দিল মেঘালয়। তারপর আবারও ধরে মুচকি হেসে মিশুর নাকের সাথে নাক ঘষে দিয়ে বলল। যাও, আমি আসছি। মিশু বাইরে এসে মুচকি হাসল। মেঘালয় সত্যি অনেক রোমান্টিক আর দুষ্টুও বটে। সবার জন্য নাস্তা রেডি করতে মিশু খাবার টেবিলের দিকে যেতে লাগলো। মৌনি বসার ঘর থেকেই খেয়াল করছিল মিশু কোন রুমে ঢুকেছে। মিশু সেখান থেকে বেরিয়ে আসার পর মৌনি উঠে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে সেই ঘরের দিকে এগোলো। দরজা ঠেলে ভিতরে তাকাতেই চমকে উঠল। এত বড় চমক দেখবে সেটা ভাবতেও পারেনি ও। বিছানাটা দেখিয়ে মনে হচ্ছে খুব সুখী দুজন মানুষ ঘুমিয়েছে এখানে। চাদরটা এলোমেলো হয়ে আসছে। দুটা বালিশের জায়গায় একটা বালিশ মাত্র। ঘরের মেঝেতে গোলাপের পাপড়ি। বিছানাটাও ফুল দিয়ে সাজানো। বিছানার উপর শত শত ফুলের পাপড়ি। দেখলেই ভেতরটা কেমন মোচড় দিয়ে ওঠে। এরকম একটা বিছানায় শুয়ে মুখোমুখি হয়ে কাউকে দেখতে খুব ইচ্ছে করে। কিন্তু কার বাসর হলো? মনির বুঝতে বাকি নেই আসলে কাদের বাসর হয়েছে। মিশুকে দেখেই নতুন বউ মনে হচ্ছে। শাড়ি পরে স্নিগ্ধ মেয়েটাকে নতুন বউয়ের মতোই লাগছে। আর মেঘালয় যেহেতু এই রুমের বাথরুমেই গোসল করছে, তার মানে এটা নিশ্চিত যে ঘটিত সমস্যাটা আর কিছুই নয়। মেঘালয় এই মেয়েটাকে বিয়ে করেছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? সহজে অবাক হয় না মনি, আর অত সহজে দুশ্চিন্তাতেও পড়ে না। কপালে শুকনো ভাঁজ নিয়ে ফুলের বিছানায় এসে বসলো। একবার চাদরের উপর হাত বুলিয়ে দিয়ে মনে মনে ভাবল। ভাইয়া খুব সুখে আছে মনে হচ্ছে। বাসর রাতে যে কোনো ছেলের জন্যই সুখের। কিন্তু এরকমভাবে বিয়ে হওয়ার পেছনে কারণটা কি? ভাইয়া একবার জানালো ওর না। তার মানে কোনো ঝামেলা নিশ্চয়ই হয়েছিল। এমন সময় বাথরুম থেকে মেঘালয় বেরিয়ে এলো। মৌনিকে দেখে বলল। এই, রুমে চলে এসছিস? মৌনি চমকে গেল ভাইকে দেখে। আজ মেঘালয়কে একটু অন্যরকম দেখাচ্ছে। বড্ড সুখী সুখী চেহারা। শুধু প্রেমে পড়লে মানুষকে যেমন দেখায় ও জিজ্ঞেস করলো। নিজের ইচ্ছায় বিয়ে করলি নাকি জোর করে ধরে বিয়ে দিল? মেঘালয় একটু অবাকই হলো, তারপর মুচকে আসলো। সামান্য একটু আভাস পেলেই ঘটনার মূল পর্যন্ত খুঁজে বের করতে পারে এই মেয়েটা। একেবারে শার্লক হোমসের মতন। ও বলল। ভাবি পছন্দ হয়েছে? মনি চোখ কপালে তুলে তাকালো। কপালে ভাঁজ ফুটিয়ে তুলে বলল। বাচ্চাটাকে দেখলে মনে হয় জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার্থী। ভাবি বলছিস কেন? সেটা যেমনই হোক, ভাবি তো। মেয়েটা ভালো, ভাগ্যটাও ভালো যে আমার ভাইয়ের মতো কাউকে পেয়েছে। তোর ভাইয়ের ভাগ্যটা কি খারাপ মনে হচ্ছে? স্টিল ছোট্ট বাচ্চা, যেভাবে বড় করবি সেভাবেই বড় হবে। মনি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল। বাহ, তাহলে সব কিছু ভালোই চলছে। 27 বছর বয়সে এসে কচি মেয়ের প্রেমের স্বাদ নিশ্চয়ই থ্রিলার গল্পের মতো এনজয় করছিস। মেঘালয় শব্দ করে হাসলো। তারপরে এগিয়ে এসে মনির মুখের কাছাকাছি মুখ এনে ফিসফিস করে বলল। কলিজা ফাটছিল। এরকম সিচুয়েশনে পড়লে মেনে নেওয়াটা কতটা কষ্টকর সেটা একমাত্র ভেতরটা জানে। শুরুতে একেবারে মেনে নিতে পারেনি। জোর করে মেনে নেওয়াটা এভারেস্ট জয় করার মতোই কঠিন ছিল। মনি অবাক হয়ে বলল। তার মানে জোর করে ধরে বেঁধে বিয়ে দিয়েছে। আমিও এটাই ভেবেছিলাম। নিশ্চয়ই পরিস্থিতির চাপে পড়ে করতে হয়েছে। এখন মানতে পারছিস? মেঘালয় একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল। হুম, অনেক ভেবে দেখলাম মেয়ে হিসেবে নেহাত খারাপ নয়। যদিও আমার সাথে যায় না, তবুও মানিয়ে নেওয়াটা একেবারে অসম্ভব কিছু না। আমার সাথে চলতে চলতে ঠিক হয়ে যাবে। মৌলিক কৌতূহলী হয়ে বলল। মেনে নেওয়া ছাড়া আর কোনো অপশন ছিল না? আমি দায়িত্ব এড়িয়ে যাওয়ার ছেলে নই। আর আমি ছেড়ে দিলে মেয়েটা নির্ঘাত এত মেন্টাল স্ট্রেস নিতে না পেরে সুইসাইড করতো। ঠিক কি হয়েছিল বলতো? মেঘালয় খুব নিচু গলায় অল্প কথায় পুরো ব্যাপারটা বুঝিয়ে বলল মনিকে। মনি অনেক বুদ্ধিমতী মেয়ে, অল্পতেই বুঝে গেছে সবকিছু। মাথা চাকিয়ে বলল। যা হবার হয়ে গেছে, এখন মেনে নেওয়ার চেষ্টা কর, যেহেতু তুই দায়িত্ব এড়াতে চাইছিস না। হুম, সেটাই করছে।
তোর কেমন লাগলো ওকে সেটা বল। আমার তো প্রথম দিনই ভালো লেগেছে। তোর সাথে ঢাকায় থেকে গেছে শুনে ভেবেছিলাম এবার বুঝি বাচ্চা মেয়েটা তোর প্রেমে হাবুডুবু খাবে, কিন্তু ঘটনা দেখি উল্টো। মেঘালয় হেসে বলল, এই বাচ্চাকে নিয়ে কলিগদের সামনে যাব কিভাবে বলতো? বিয়ের পর কোনো মেয়ে আর বাচ্চা থাকে না, তাছাড়া মেয়েটা এখন অ্যাডাল্ট, ওকে? মৌনি, এবার আব্বুকে ফোন দিয়ে সরাসরি বিয়ের কথা বলবো কিনা ভাবছে। মৌনি একটু নিশ্চুপ থেকে বলল, সেটা আপাতত আমার উপর ছেড়ে দে। আমি আজকে চলে যাই বাসায়, তারপর আব্বু আম্মুকে বুঝিয়ে বলে তোকে বাসায় নিয়ে যেতে বলবো। 2 দিন সময় দে আমাকে। আজকে চলে যাবে? অবনের বিয়ে? বান্ধবীর বিয়েতে এসে নিজে বিয়ে করে বসে আছো আর বলছো অবনীর বিয়ে। আগে ঠেলা সামলাও। মেঘালয় আর কিছু বলল না। আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করলো। এমন সময় মিশু এসে দরজায় দাঁড়িয়ে বলল, আসবো? মৌনি চমকে তাকালো। আপাত মস্তক খেয়াল করলো মিশুর। চমৎকার গরম মেয়েটার, শুধু হাইটটা একটু অল্প, সেটা বোঝা যায় না। বাচ্চা বাচ্চা দেখায়। চুলগুলো 2 ছুটি করে ব্যাগ নিয়ে ক্লাস 5-এর ক্লাসে গিয়ে বসলেও দারুণ মানিয়ে যাবে। হাসলে গালি টোল পড়ে। তখন চমৎকার দেখায়। ভাই বিয়ে করে ফেলেছে, এখন মানিয়ে নিতেই হবে। মেঘালয়ের সিদ্ধান্তের উপর 16 আনা নির্ভর করা যায়। মনি এগিয়ে গিয়ে মিশুকে বলল। শাড়ি পরে মিষ্টি দেখাচ্ছে তোমায়। মিশু মুচকি হাসল। মনি এত দ্রুত ওকে আপন করে নেবে সেটা ভাবতেও পারেনি। মেঘালয়ের বোনটা মেঘালয়ের মতোই একদম। মিশু প্রসন্ন হাসি দিয়ে বলল, আপু খাবার খাবেন, আসুন। বাবা মা সবাই অপেক্ষা করছেন আপনাদের জন্য। মনি মিশুর সাথে খাবার টেবিলে চলে আসলো। আরাফের সামনে এসে মনি সরাসরি বলল। মিশুকে ভাইয়া বিয়ে করেছে। আরাফ যেন আকাশ থেকে পড়ল। হাঁ হয়ে একবার মনির দিকে আরেকবার মিশুর দিকে তাকাতে লাগলো। মনি বলল, পরে শুনিও সব কিছু, এখন নাস্তা করে নেই, আসো। নাস্তার টেবিলে বসে সবার সাথে মনির আচরণ দেখে কেউ মুগ্ধ না হয়ে পারল না। মনি নিজের বাবা মায়ের মতো মিশুর বাবা মায়ের সাথে আচরণ করছে। এমনকি খাবার তুলেও খাওয়াচ্ছে মিশু মাকে। সবচেয়ে বেশি অবাক হয়েছে মিশুর বাবা। এরকম পরিবারে মেয়েটা যাচ্ছে ভেবে সত্যিই ভালো লাগছে। মনির মাঝে কোনো কৃত্রিমতা নেই। কত সহজেই আপন করে নিয়েছে যেন 1000 বছরের আপনজন। মনির আচরণে মুগ্ধ সকলেই। মনি যখন বসার ঘরে মিশুর বাবা মায়ের সাথে কথা বলছিল, মিশু তখন রুমে এসে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছিল। মনি কি পরিমাণে স্মার্ট একটা মেয়ে, ভাবলেই বুকটা কেমন যেন করে। ইচ্ছে করে মনির মতো হয়ে যায়। যেমনই চলার ভঙ্গি তেমনই কথা বলার স্টাইল, গলার স্বরার প্রত্যেকটা উচ্চারণে অন্যরকম মাধুর্যতা ফুটে ওঠে। একবার শুনলেই ইচ্ছে হয় আরও শুনি। এমন স্মার্ট কেন মেয়েটা? মিশু যখন আনমনা হয়ে এসব ভাবছিল, পেছন থেকে মেঘালয় জড়িয়ে ধরলো ওকে। চমকে উঠে আয়নায় তাকালো মিশু। আয়নায় দেখতে পাচ্ছে মেঘালয় ওর কাঁধের উপর মাথাটা রেখে আয়নার দিকেই তাকিয়ে ওকে দেখছে। মেঘালয় ভ্রু দুটো নাচালো। মিশু বলল, কি? একটা জিনিস খুব মজার, সেটা খেয়াল করেছো? কি জিনিস? খাটো মেয়েকে বিয়ে করলে একটা মজা আছে। কিরকম? মেঘালয় মিশুকে আচমকা একবার ঘুরিয়ে সামনাসামনি দাঁড় করিয়ে নিল। তারপর বুকে জড়িয়ে ধরে বলল, জড়িয়ে ধরলে মাথাটা বুকে এসে ঠেকে যায়। কি? লজ্জায় কথাই বলতে পারল না মিশু। মেঘালয়ের বুকে মাথা রেখে 2 হাতে ঝাপটে ধরার চেষ্টা করলো। মেঘালয় বলল, লম্বা মেয়েকে বিয়ে করলে সমানে সমান হয়ে যেতাম। জড়িয়ে ধরলে ওর কাঁধে মাথা রাখতে হবে, নয়তো মাথাটা রাখতে পারবো না শান্তি মতো। অথচ তোমার মাথাটা আমার বুকে এসে ঠেকে যাচ্ছে। আমার শান্তি লাগছে বুকে চেপে ধরতে, আর তোমারও শান্তি লাগছে আমার বুক বরাবর মাথা রাখতে। মিশু লাজুক স্বরে বলল, আপনি অনেক দুষ্টু। সেটা শুধুমাত্র তুমি জানবে, আর কারও জানার সাধ্য নেই। সবাই জানে লোকটা কি পরিমাণ সুন্দর, কিন্তু এতটা দুষ্টু সেটা কল্পনাও করা যায় না। ভিজা বিড়ালের মতো। মেঘালয় হাসতে হাসতে বলল, প্রথম থেকে এক অপরকে চলাচল করেছিলাম, তাই না? কোলে নেয়া, সিএনজিতে বুকে জড়িয়ে ধরা, ট্রেনে বুকে মাথা রেখে ঘুমিয়েছ, ট্রাকেও গায়ের সাথে লেপটেছিলে। সবসময় একজন আরেকজনকে স্পর্শ করে আছে, সে কারণেই বোধহয় একজন আরেকজন হয়ে গেছে এত দ্রুত। শরীরটা হচ্ছে চুম্বক, বুঝলে? বিপরীত ধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। মিশু লজ্জায় কিছু বলতে পারল না। মেঘালয় বলল, তুমি সুস্থ এখন? কেন? তাহলে আজকে রাতে তো তোমার খবরই আছে। শিউরে উঠল মিশু। কেঁপে উঠতে লাগলো বারবার। হাতের বাঁধন আলগা হয়ে এলো ওর।
মেঘালয় ব্যাপারটা বুঝতে পেরে আলতো করে কোলে তুলে নিল মিশুকে। মিশু দু হাতে মুখ ঢেকে আছে। মেঘালয় ওকে কোলে নিয়েই আয়নার দিকে তাকিয়ে বলল, দেখেছো আমাদের কতটা হ্যাপি কাপল মনে হচ্ছে? আমি দেখবো না। দেখে নাও দেখে নাও, এক সপ্তাহে তোমার চেহারা চেঞ্জ করে দিব। কিভাবে? পুরুষ মানুষের স্পর্শ পেলে কি হয় জানো না? আকর্ষণীয় বানিয়ে দেব। মিশু দু হাতে কিল বসাতে শুরু করলো মেঘালয়ের বুকে। মারতে মারতে বলতে লাগলো, দেখে মনে হয় সাধু বাবা। কি খারাপ একটা লোক, ছি! ছাড়ুন আমাকে, খুব খারাপ আপনি। মেঘালয় হা হা করে হাসছে। পুতুলটাকে কোলে নিয়ে দারুণ মজা লাগছে ওর। মিশু সমানে মারছে আর মেঘালয় হাসছে। এমন সময় মনি এসে দাঁড়ালো দরজায়। ওদের দুজনকে এভাবে দেখে বুকটা প্রশান্তিতে ভরে গেল ওর। ভাইয়া তাহলে মেয়েটাকে ভালোবাসতে শুরু করেছে। সুখী হলেই হয়। ভাইয়াকে অনেক ভালোবাসে মনি। মনি দরজার আড়ালে দাঁড়িয়ে বলল, আসবো? মিশু কোল থেকে নামার জন্য সমানে 2 পা ছুটতে আরম্ভ করেছে, কিন্তু মেঘালয় কোল থেকে কিছুতেই নামাবে না। ও বলল, মৌনি, ভেতর আয়। দরজাটা বন্ধ করে দিস তো। মনি ভেতরে ঢুকে দরজা লাগানোর পর যখন সামনে তাকিয়ে দেখল মেঘালয় এখনো মিশুকে কোল থেকে নামায়নি, ওর মুখে হাসি ফুটে উঠল। মিশু লজ্জায় মরে যাচ্ছে প্রায়। 2 হাতে মুখটা ঢেকে নিশ্চুপ হয়ে আছে। মেঘালয় বলল, বাচ্চাটা কি কোল থেকে নামাতে ইচ্ছা করছে না? বলতো আমাদের কেমন মানিয়েছে? ভাইয়া সিরিয়াসলি তোদেরকে যা মানিয়েছে। এনিওয়ে, আমি কি এখন এয়ারপোর্টে গেলে টিকিট পাবো? মেঘালয় একটু ভেবে বলল, প্লেনে যাওয়ার চেয়ে বাসে যা, এত তাড়ার কিছু নেই। বাবা মাকে রাজি করাতে হবে তো। হ্যাঁ, সেজন্য বাসে যাবে। বাসে বসে চিন্তা করতে করতে পৌঁছে যাবে। আচ্ছা, রাতের বাসে উঠবো। আরাফ ভাইয়াকে সাথে নিয়ে যাব? তোর ইচ্ছা। মনি ব্যাগ থেকে ওর ফোনটা বের করে দিয়ে বলল, তোর তো ফোন নেই, আমার ফোনটা তোর কাছে রাখ, আমি আরাফের নাম্বার থেকে কল দিব। মনি ফোনটা বিছানার উপর রেখে বলল, আমি তাহলে আসি। ভাবি কি মুখ ঢেকেই রাখবে? মিশু কি করবে বুঝতে পারল না। প্রচণ্ড লজ্জা লাগছে ওর। ননদের সামনে এভাবে কোলে নিয়ে থাকলে লজ্জা লাগাটাই স্বাভাবিক। তবুও মুখটা ঢেকেই রইল। বলল, আপু, আমি সরি। মনি হাসতে হাসতে বলল, সরি বলার মতো কিছু করনি, দেখি একটু মুখটা। মিশু কিছুতেই মুখ খুলতে চাইছিল না। এবার আর না খুলে পারল না। মুখ থেকে হাত সরিয়ে চোখ বন্ধ করেই রইল। মেঘালয় মিশুকে কোলে নিয়ে বিছানার উপর বসে পড়ল। মিশু বারবার মনে মনে ভাবছে কোল থেকে নামালে কি হয়, এমন কেন লোকটা। মিশুকে অবাক করে দিয়ে মনি নিজের গলা থেকে একটা স্বর্ণের চেইন খুলে মিশুর গলায় পরিয়ে দিয়ে বলল, প্রথম ভাবির মুখ দেখার গিফট এটা। আমার ভাইয়াকে বেশি বেশি আদরে রাখবা, সে একটু বেশি রোমান্টিক। 24 আওয়ার্স দৌড়ের উপর রাখবা, ওকে? মিশু চোখ মেলে বলল, আমার না লজ্জা করছে, আপনারা এত ভালো কেন? আমার বাসায় গেলে বুঝবা, আব্বু আম্মু এরকম ফ্রি। এখন ভাবছি কিভাবে বলবো কথাটা। ছেলে না জানিয়ে বিয়ে করেছে শুনলে একটু শকড হবে। মেঘালয় বলল, যা ঘটেছে সরাসরি সব পড়বে। আমি মিশুকে নিয়েই বাকিটা জীবন কাটাতে চাই, মন থেকে চাই এটাও বলবে। বেশ সাবধানে থাকিস ভাইয়া, তোকে একদিন না দেখলে আমি থাকতে পারি না রে। নিজের খেয়াল রাখিস। তুইও নিজের খেয়াল রাখিস। মনি এগিয়ে এসে মিশুর হাতটা ধরে বলল, সামনে রেখো আমার ভাইয়াটাকে, ভালোবাসো, হ্যাঁ? মিশু লজ্জায় মাথা নামিয়ে ফেলল। এখনো মেঘালয়ের কোলে বসে আছে ও। মনি বেরিয়ে গেল রুম থেকে। মেঘালয় মিশুর মুখটা 2 হাতে ধরে একটু কাছে এগিয়ে এনেছে। এমন সময় আরাফ এসে বলল, ভাই ভুলে গেলি? মেঘালয় খেপে বলল, বিয়ের পরের দিন বলছে না বাকি সবাইকে ভুলে যাওয়াটা নৈতিক দায়িত্ব। এর বিরুদ্ধে গেলে বউ মামলা করতে পারে। এবার যা। আরাফ হেসে ফেলল। মেঘালয়কে সবাই একটু বেশিই ভালোবাসে। আরাফের ইচ্ছে করছিল একবার এগিয়ে এসে মেঘালয়কে জড়িয়ে ধরতে, কিন্তু মিশুকে কোলে নিয়ে বসে আছে বলে সেটা করতে পারল না। ও মুচকি হেসে চলে আসলো সেখান থেকে। ওরা চলে যাওয়ার পর মেঘালয় মিশুকে কোলে নিয়ে এসেই দরজা লাগিয়ে দিল। মিশু বলল, আপনার লজ্জা করে না বোনের সামনে এভাবে কোলে নিয়ে থাকতে? কেউ না থাকলে কোলে নিতে পারতেন না? খুব খারাপ আপনি। মেঘালয় বিছানায় এসে বসলো। মিশুকে কোলের উপর বসিয়ে নিয়ে বলল, ম্যাডাম, আমি একটু চালাকি করছিলাম, বুঝেননি? আমি তোমাকে বোঝাতে চাইছিলাম যে আমার বোনের চেয়েও আজকে আমি আমার বউকে বেশি গুরুত্ব দিচ্ছি। আর মনেকে বোঝাতে চাইছিলাম
যে মেয়েটাকে আমি ভালোবাসতে আরম্ভ করেছে এটা আমার পুতুল, সারাক্ষণ কোলে বসিয়ে রেখে আদর করার জন্য, বুঝলেন? মিশু অবাক হয়ে বলল। কি চালাক, আমাকে চালাক বানিয়ে ছাড়বেন মনে হচ্ছে। হুম, তোমাকে আমার বাবুর আম্মু বানাবো। মিশু আবারও দুটো কিল বসালো মেঘালয়ের বুকে। মেঘ হেসে বলল। স্বপ্ন দেখেছো কি যেন? আমার এক গাদা বাচ্চা কাচ্চা নিয়ে হানিমুনে গেছে। মিশু লজ্জা পেয়ে বলল। হুম। আচ্ছা, একটা হানিমুন করা যাক না? এখানে শান্তি মতো প্রেমও করতে পারবো না, শ্বশুর শাশুড়ির সামনে সংকোচ লাগবে। আর এরপর বাসা আব্বা আম্মুর ব্যাপারটা মেনে নেওয়ার পরও হানিমুনের কথা তোলা যাবে না, এখনই সেরে ফেলা যায় না? মিশু অবাক হয়ে বলল। সবকিছু স্বপ্ন স্বপ্ন লাগছে, হুট করেই বিয়ে, হানিমুন, কি থেকে কি হয়ে গেল? এখনো অনেক সারপ্রাইজ বাকি আছে ম্যাম, ওয়েট। মিশু হাঁ হয়ে চেয়ে রইল। মেঘালয় সত্যি হানিমুনের ব্যাপারে সিরিয়াস, সেটা দেখে অবাক হতেই হলো। মেঘালয় মনিকে কল দিয়ে টাকা পাঠানোর ব্যাপারে বলে দিল। এখন কথা হচ্ছে শ্বশুর শাশুড়িকে কিভাবে বলা যায় কথাটা। মেঘালয় সরাসরি মিশুর বাবার পাশে বসে বলল। বাবা, একটা কথা বলার ছিল। বাবা মেঘালয় ও মনির প্রতি অনেক খুশি হয়েছেন। উনি আগ্রহের সাথে জানতে চাইলেন। কি কথা? মেঘালয় বলল। মিশুর সাথে অনেক বাজে একটা ব্যাপার ঘটতে যাচ্ছিল, সেটা তো জানেন। যে কোনো মেয়ের কাছে ধর্ষণের মতো আতঙ্ক আর হয় না। অনেক শক্ট হয়েছে মেয়েটা। বাবা একটু চিন্তিত মুখে বললেন। ওই তন্ময় ছেলেটাকে সামনে পেলে মেরে ফেলতাম আমি। বাবা, এখন আর ওর কথা বলে কিছু হবে না। মিশু সুস্থ শরীরে ফিরেছে, এটাই অনেক। এর জন্য তোমার কাছে আমি কৃতজ্ঞ থাকবো বাবা। আর এখন তুমি ওর সবকিছু, আমার মেয়েটাকে একটু আগলে রেখো। সেটা আমার দায়িত্ব বাবা। আর গতকাল এরকম ভাবে বিয়েটা হলো, মিশু এখনো স্বাভাবিক হতে পারছে না। ওর মনের অবস্থা খারাপ। লোকজন আমাদেরকে এভাবে অপমান করেছে, সেটা ভুলতে পারছে না। বুঝতে পেরেছি। বাবা, আমি সেজন্য চাচ্ছিলাম ওকে নিয়ে কোথাও গিয়ে দুদিন ঘুরে আসতে। আমাকে মন থেকে গ্রহণ করতে পারছে না, আর ওর মানসিক অবস্থা ভালো নেই। ঘুরে এলে আশা করি অনেকটা স্বাভাবিক হয়ে যাবে। বাবা একটু নিশ্চুপ থেকে বললেন। এটা ভালো বলেছো, যাও ঘুরে আসো, সমস্যা নেই। আপনাদের আত্মীয় স্বজন কিভাবে নেবে ব্যাপারটা সেটাই ভাবছে। এদিকে ম্যানেজ করার দায়িত্ব আমার। শুনলাম তোমার বন্ধুর বিয়ে হচ্ছে, ইচ্ছে হলে বিয়ে বাড়ি থেকে ঘুরে এসো। লোকজনের কথা ধরে চললে তো হবে না। মেঘালয় মনে মনে খুশি হয়ে উঠল। বাবাকে সন্তুষ্ট করতে পেরে আনন্দ হচ্ছে ওর। যে কাউকে বশ করতে মেঘালয়ের বেশি সময় লাগে না। ও হাসি মুখে বলল। বাবা, আমরা একটু বাইরে থেকে ঘুরে আসতে চাইছিলাম। বাইরে বলতে দেশের বাইরে? না মানে কক্সবাজার থেকে ঘুরে আসি। তা বেশ, যা ভালো মনে করো। তোমার সিদ্ধান্তের উপর নির্ভর করতে দ্বিধা নেই আমার। মেঘালয় বাবাকে রীতিমতো ঝাপটে ধরে বলল। আপনি আমার আব্বু, আমার বাবা। মেচুকে নিয়ে কোনো রকম দুশ্চিন্তা করবেন না আপনি। বাবা মেঘালয়ের পিঠ চাপড়ে দিলেন। মিশুর চোখে ঘুম চলে এসেছে। মেঘালয়ের জন্য অপেক্ষা করতে করতে চোখ বুঝে আসছিল। মেঘালয় বাবার রুমে কিছু একটা ব্যাপার নিয়ে কথা বলছে। একটু পরপর বাবার হাসির শব্দ কানে আসছে। বাবার সাথে এত দ্রুত মেঘালয়ের সম্পর্কটা এরকম সুন্দর হয়ে যাবে মিশু ভাবতেও পারেনি। প্রসন্ন মনে ঘুমিয়ে পড়েছে মেয়েটা। মেঘালয় কথা শেষ করে রুমে এসে দেখল মিশু ঘুমাচ্ছে। দরজাটা বন্ধ করে বিছানার কাছে এগিয়ে এসে বলল। মিশমিশ, ঘুমাচ্ছ? মিশুর কোনো সাড়া পাওয়া গেল না। মেঘালয় একটা ছোট্ট শ্বাস ফেলে মনে মনে বলল। পাগলিটা ঘুমিয়ে গেল। কত কিছু ভেবে রাখলাম। থাক, আজকের ঘুম ভাঙাবো না। আরাম করে ঘুমালে শরীরটা ভালো লাগবে। রুমের লাইট নিভিয়ে মেঘালয় মিশুর পাশে শুয়ে পড়ল আস্তে করে। গায়ে কম্বল টেনে নিয়ে মিশুকে ঝাপটে ধরে রইল। অন্ধকারেও কল্পনা করছে মিশুর মায়াবী চেহারাটা। মিশুর মুখটা ছোট্ট একটু, বয়স 18 হয়েছে দেখলে বোঝাই যায় না। মনে হয় এই তো 16 হবে। বড্ড ইনোসেন্ট চেহারা, মায়াও আছে ঢের। মিশুর মুখের দিকে তাকিয়ে কথাগুলো ভাবছিল মেঘালয়। এমন সময় ফোন বাজতে শুরু করলো। মনির ফোনটা হাতে নিয়েই ঘুমিয়ে পড়েছে মিশু। মেঘালয় বিছানায় শিউরে তাকিয়ে দেখলো সেখানে ফোন নেই। ফোনটা কম্বলের ভেতর বাজছে সেটা বুঝতে পেরে বিছানায় হাত দিয়ে হাতড়াতে লাগলো। ফোনটা বিছানার মাঝামাঝি বাজছে, কিন্তু মেঘালয় কিছু খুঁজে পাচ্ছে না। বাধ্য হয়েই কম্বলটা সরিয়ে মিশুর হাতের কাছে খুঁজতে লাগলো। ফোনটা হাতে নিয়ে দেখলো আরাফের নাম্বার থেকে কল। মেঘালয় রিসিভ করে হ্যালো বলতেই মনি বলল। ভাইয়া, আমার নাম্বারে 10,000 টাকা গেছে, দেখ কালকে 10,000 পাঠাবি। আচ্ছা, আমার লক্ষ্মী বোনটা, সাবধানে যাস।
ওকে ভাইয়া, হ্যাপি ম্যারিড নাইট। মেঘালয়াও শব্দ করে হাসলো। তারপর কল কেটে দিয়ে কম্বলটা গায়ে টেনে নেওয়ার চেষ্টা করলো। ফোনের মৃদু আলোয় দেখতে পেল মিশুর পেটের উপর থেকে আঁচল সরে গেছে। ফর্সা পেটটা লাল রঙের ব্লাউজে কি যা অপূর্ব লাগছে। এরকম দৃশ্য দেখার পর কি আর স্বাভাবিক থাকা যায়? ফ্লেম মেথিন পেট ও কোমরটা দেখে বুকটা কেমন মোচড় দিয়ে উঠল মেঘালয়ের। ফোনের টর্চ জ্বালিয়ে অনেকক্ষণ পেটের দিকে তাকিয়ে রইল স্তব্ধ হয়ে। নাভির দিকে তাকিয়ে থেকে রীতিমতো ঘোর লেগে গেল। নিঃশ্বাস ঘন হচ্ছে ক্রমশই। মেঘালয় আবেশে চোখ বুঝে ফেলল। তারপর ডান হাতটা রাখলো মিশুর পেটের উপর। মিশু পুরোপুরি ঘুমায়নি, ঘুমের ঘোর লেগে এসেছিল মাত্র। পেটের উপর মেঘালয়ের স্পর্শ পেয়ে চমকে ঘুমটা ভেঙে গেল মিশুর। শরীরটা শিউরে উঠল। আতকে উঠতে গিয়েও উঠল না, অন্যরকম ভালো লাগা কাজ করছে। নিঃশ্বাস বন্ধ করে থাকার চেষ্টা করলো। মেঘালয় চোখ দুটো পিটপিট করছে, চোখ সরাতে পারছে না। হাতটা একটু নড়াতেই মিশু বাধা দিয়ে মেঘালয়ের হাত ধরে ফেলল। মেঘালয় মিশুর হাতটা নিজের হাতে নিয়ে আঙ্গুলের ফাঁকে আঙ্গুল ঠুকিয়ে দিয়ে হাতটা সেখান থেকে সরিয়ে ফেলল। এরপর অন্য হাতটা দিয়ে পেটটা আলতো করে ছুঁয়ে দিল। মিশু এবার আর সহ্য করতে পারছে না, অস্থির হয়ে বসলো বিছানার উপর। আবছা আলো আবছা অন্ধকারে মেঘালয়ের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, কি করছেন আপনি? সরি মিশু। সরি বলেই মাথাটা নামিয়ে ফেলল। সরি শব্দটা মেঘালয় এমনভাবে বলল যে মিশু নিজেকেই অপরাধী মনে হলো। মেঘালয়ের বাহুতে হাত রেখে বলল, কি হলো আপনার? রাগ করছেন? না, তুমি হয়তো এসব পছন্দ করো না। আসলে আমি কিচ্ছু করিনি, বিশ্বাস করো। দেখছিলাম শুধু। ফিক করে হেসে ফেলল মিশু। হাসতে হাসতে বলল, আপনি যেন আমার কে? মানে? আজব, আপনি আমার বর সেটাও জানেন না? মেঘালয় নিজেও হেসে ফেলল। মিশুর মুখটা দু হাতে ধরে বলল, তুমি খুব সুইট একটা মেয়ে মিশমিশ। কথাটা বলেই মেঘালয় মুখটা এগিয়ে নিয়ে আসছিল। মিশু বলল, বন্ধ করুন। মেঘালয় চমকে মিশুর মুখটা ছেড়ে দিয়ে করুণ দৃষ্টিতে তাকালো। মিশু মুচকি হেসে বলল, ফোনের টর্চটা বন্ধ করুন। বলেই আবারও হাসলো। মেঘালয় হাসতে হাসতে ফোনের আলোটা নিভিয়ে সেটা শিউরে ছুঁড়ে মারল। খপ করে মিশুর মাথাটা ধরে টেনে নিয়ে শুয়ে পড়ল বিছানায়। ৭৪ কেজি ওজনের শরীরটার নিচে পড়ে মিশু ছটফট করতে শুরু করেছে। অন্যরকম ঘোরের মাঝে চলে গিয়েছে। অন্ধকারে মেঘালয় কোন বিপজ্জনক রকমের আক্রমণ চালিয়ে যেতে লাগলো বুঝে উঠতে পারল না মিশু। শুধু দু হাতে মেঘালয়ের মাথাটা শক্ত করে চেপে ধরে রইল। পেটের উপর মেঘালয়ের মাথাটা চেপে ধরে কতক্ষণ কেটে গেছে কেউই বলতে পারল না। এক পর্যায়ে এসে মিৎসু বাধা দিয়ে বলল, আমার না বড্ড ভয় করছে। মেঘালয় মিশুকে বুকে নিয়ে সোজা হয়ে শুয়ে পড়ল। তাহলে ঘুমানোর চেষ্টা করো। আমি কখনো কোনো কিছুর ব্যাপারে জোর করবো না। মিশু মেঘালয়কে ঝাপটে ধরে বলল, আপনি এত ভালো কেন? বারে, সবসময় তো বলো আপনি একটা খুব খারাপ। আজকে আমরা তো ভালো হয়ে গেলাম। না, আপনি সত্যি একটা খুব খারাপ। কিন্তু এই খারাপটাকে আমার ভালো লাগে, খুব ভালো লাগে, কারণ এই খারাপ মানুষটার দুষ্টুমিগুলো শুধু আমি জানি, আর কেউ জানে না। সকালে নাস্তার টেবিলে বসে বাবা একটা টিকিট মেঘালয়ের হাতে দিয়ে বললেন, শ্যামলী বিকাল 4টায় ছাড়বে। মেঘালয় অবাক হয়ে বলল, টিকিটও কাটা হয়ে গেছে। বাবা মুচকি হেসে বললেন, কালকেই হয়ে গেছে। রাতে তোমাকে দেইনি, ভাবলাম সকালে একটা সারপ্রাইজ হবে দুজনের জন্য। মিশু ও মেঘালয় দুজনেই হাঁ হয়ে চেয়ে আছে বাবার দিকে। বিস্ময়ের চোখ বড় বড় হয়ে গেছে। বাবা বললেন, টিকিট তো 2 দিন আগেই করে রাখতে হয়। সিটটা প্রথম দিকে নিতে পারিনি, মাঝখানের দিকে হয়েছে, সমস্যা হবে? মেঘালয় কৃতজ্ঞতার ভঙ্গিতে হেসে বলল, আরে না না, কোনো সমস্যা হবে না। আমার তো একেবারে অবাক লাগছে। আর হ্যাঁ, আমি রয়্যাল টিউলিপে বুকিং এর ব্যাপারে কথা বলে রেখেছি। তোমরা গিয়ে শুধু টাকা দিয়ে রুমে চলে যাবে। মেঘালয় ও মিশু হাঁ হয়ে বলল। বাবা, দুজনকে এভাবে অবাক করে দিতে বাবার দারুণ মজা লাগছে। কক্সবাজারের 5 স্টার হোটেল হচ্ছে রয়্যাল টিউলিপ। বিলাসবহুল আর মানের দিক থেকেও সেরা। সেখানে বুকিংয়ের কথা শুনে অবাক হওয়াটাই স্বাভাবিক। সত্যিই সারপ্রাইজ ছিল বটে। বাবা বললেন, সৌদিয়ার টিকিট কাটতাম, কিন্তু রংপুর থেকে সরাসরি কক্সবাজার যাওয়ার জন্য শ্যামলী আছে শুধু। আর এখন তো শীতকাল, এসির দরকার হবে না। মেঘালয় বাবার দিকে তাকিয়ে বলল, এমনিতেও অত বিলাসিতার দরকার ছিল না বাবা। আপনি এত কিছুর ব্যবস্থা করে ফেলবেন ভাবতেও পারিনি। মেয়ের জন্য এটুকু তো করতেই পারি। বিয়েতে কোনো খরচই করতে পারিনি। আর তোমার সন্তুষ্টির একটা ব্যাপার আছে তো। সত্যি আব্বু, অবাক লাগছে।
আপনি অনেক মহান। সবাই মিলে কথা বলতে বলতে খাওয়া শেষ করলো। সবাই মিলে কথা বলতে বলতে খাওয়া শেষ করলো। খাওয়া দাওয়ার পর মা মিশুকে ডেকে নিয়ে গিয়ে কিছু টাকা হাতে দিয়ে বললেন কাপড় চাপড় কেনাকাটার জন্য। মেঘালয়ের কোনো জামা কাপড় নেই। মেঘালয় রীতিমতো অবাক হয়ে গেছে এরকম আতিথেয়তা দেখে। বাবা গ্রামের মানুষ হলেও মিশুর চেয়ে অনেক বেশি স্মার্ট। মার্কেট থেকে কেনাকাটা শেষ করে বাসায় ফিরল দুপুরবেলা। লাঞ্চ সেরে লাগেজ গুছিয়ে নিতেই বিকেল হয়ে এলো। বাসা সবার থেকে বিদায় নিয়ে নবদম্পতি বেরিয়ে পড়ল হানিমুনের উদ্দেশ্যে। বাস ছাড়লো বিকেল 4টায়। বাস ছাড়ার পর মিশুর আনন্দ আর দেখে কে। একদিকে মেঘালয়ের মতো একজন সাথী, অন্যদিকে তার জার্নি। সাদা তুলতুলে পশমি সোয়েটার ও লাল টুপিতে মিশুকে খরগোশের বাচ্চার মতো লাগছে। ঠোঁট দুটো অসম্ভব রকমের গোলাপি, কালো জিন্সের উপর সাদা সোয়েটার, মাথায় লাল রঙের টুপি, পায়ে কালো ক্যাটস, কানে সাদা ইয়ারফোন। একেবারে খুকি খুকি ভাব চলে এসেছে চেহারায়। বাস ছাড়ার পর থেকেই মিশু কথার ঝুড়ি খুলে বসেছে। ছোটবেলার গল্প শুনিয়ে যাচ্ছে মেঘালয়কে। মিশু ছোটবেলা থেকেই প্রচুর বকবক করত। বান্ধবীদের সাথে গল্প করতে করতে নিজের বাড়ি পেরিয়ে অনেক দূরে চলে যেত। এরপর যখন বুঝতে পারতো বাড়ি পার হয়ে এসেছে তখন আবার ফিরে আসতো। কথা বলতে প্রচুর ভালোবাসে এই মেয়েটা। তন্ময়ের প্রতারণার শিকার হওয়ার পর থেকে হুট করেই কেমন যেন চুপসে গেছে। মেঘালয় খুব মনোযোগ দিয়ে শুনছে মিশুর কথাগুলি। মেয়েটা কথা বলার সময় সমান তালে দুহাত নাড়াতে থাকে। ভালোই লাগে ব্যাপারটা। মিশু কথা থামিয়ে বলল, বাবা, এই কি দেখছেন এভাবে? তোমাকে আজকে খরগোশের বাচ্চার মতন লাগছে। আমার আব্বুকে আপনার খরগোশ মনে হয়? ছি ছি, আমি মোটে এরকম বলিনি। আমি বুঝি আমাকে পুতুলের মতন লাগছে না? ইচ্ছে করছে কোলে বসিয়ে নিয়ে আদর করে। কোলে উঠি? মেঘালয় মুচকে হেসে বলল। রাত নামুক, বাসের লাইট নিভিয়ে দিলে কোলে নেব। মিশুর লজ্জায় মাথাটা ঘুরিয়ে জানালা দিয়ে বাইরে থাকালো। মেঘালয়কেও আজ দারুণ হ্যান্ডসাম দেখাচ্ছে। গালের খোঁচা খোঁচা চাপ দাড়িগুলো আগের চেয়েও অনেক সুন্দর দেখাচ্ছে। মিশুর ইচ্ছে করছে গালটা ওর গালের সাথে ঘষে দিতে। রাত কখন নামবে? মেঘালয় বলল, আমি এ জন্মে কখনো ভাবিনি এভাবে আমার বিয়ে হবে। কি অদ্ভুতভাবে সবকিছু ঘটে গেছে। অবশ্য যা হয়েছে ভালো হয়েছে। শীতকালে এরকম একটা কোলবালিশ দরকার ছিল। মিশু মেঘালয়ের কাঁধে মাথা রেখে বলল। আপনি অনেক ভালো। মেঘালয় মিশুর দিকে আর চোখে তাকিয়ে বলল, তোমার ঠোঁট দুটো এত লোভনীয় লাগছে কেন? ইচ্ছে করছে কামড়ে শেষ করে ফেলে। শিউরে উঠে চোখ বন্ধ করলো মিশু। কিসব বলে এই লোকটা, একটুও লজ্জা নেই। লাজুক সরে আমতা করে মিশু বলল। আমার একটা অদ্ভুত ইচ্ছে আছে। মেঘালয় কৌতূহলী হয়ে জানতে চাইল কি হচ্ছে। মিশু বলল, আমার খুব ইচ্ছে একটা না একদিন ধরে শুধু চুমু খাবো। মেঘালয় অবাক হয়ে অস্ফুট স্বরে বলল, 24 ঘন্টা? একটানা 24 ঘন্টা? এটা কি আদৌ সম্ভব? আলতো করে স্পর্শ করলেই সম্ভব। এই একদিন গোসল বন্ধ, রুম থেকে বের হওয়া বন্ধ, এমনকি খাওয়া দাওয়াও বন্ধ, শুধু চুমু খেয়ে থাকবো। মেঘালয় হেসে ফেলল। হাসতে হাসতে বলল, ওকে, ডান। কক্সবাজারে পৌঁছাতে দাও আগে, তোমার সমস্ত ইচ্ছে পূরণ করা হবে। আর কিছু আছে? মিশু মাথাটা ঝাঁকিয়ে বলল, না। আমার আছে। চাপ সামলানোর জন্য প্রস্তুত হও। মিশু দু হাতে মেঘালয়ের বুকে কিল বসাতে বসাতে বলল, খারাপ, প্রচন্ড রকমের খারাপ। তুমি বললে কিছু না, আর আমি বললেই খারাপ? হ্যাঁ, আপনি একটা জঘন্য। এই জঘন্য লোকটাকেই গ্রহণ করতে হবে। চুপ করুন, দোহাই লাগে, আমার লজ্জা করছে। বাহ, তোমার একটানা 24 ঘন্টা লাগবে সেটা বলতে লজ্জা নাই, আর আমি বললে লজ্জা? মিশু মেঘালয়ের বুক বরাবর একটা ঘুষি দিয়ে বলল, চুপ, একদম চুপ। আমরা খুব অশ্লীল হয়ে গেছি। বর্ব বুঝি কখনো অশ্লীল হয়? আপনি আমার বরটর না। এবার চুপ করে বসুন তো, একটু শান্তি দিন। ওকে, তুমি আমার বউটাও না, আমরা একে অপরকে চিনি না। ডান? ওকে, ডান। দুজনেই মুচকি হেসে দুজনের মতো দুদিকে মাথা রেখে বসে গেল। মিশু একেবারে জানালার কাছে মাথা রেখে বসে পড়ল, আর মেঘালয় সিটের একেবারে এক কোনায় বসল। দুজনের মাঝে এক হাত ফাঁকা জায়গা। কেউ আর কারো দিকে তাকাচ্ছে না। এমন ভাব যেন কেউ কাউকে চেনেও না। মিশু ইয়ারফোনে গান ছেড়ে দিয়ে জোরে সাউন্ড দিয়ে শুনতে লাগলো। জানালা দিয়ে শিরশির করে বাতাস গায়ে লাগছে। ঠান্ডা লাগলেও ভালো লাগছে অনেক। এদিকে মেঘালয়ের কাছে
কোনো ফোনও নেই। সে গালে হাত দিয়ে বসে রইল চুপচাপ। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে এসেছে, কেউ কারোর সাথে কথা বলেনি এখনো। দুজনেই জার্নিটাকে এনজয় করছে। সন্ধ্যা নামার পর বাসের জানালা বন্ধ করে দিতে হলো। মেঘালয় একবার মিশুর দিকে তাকাচ্ছেও না। বাইরে অন্ধকার নেমেছে বলে আর জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকাও যায় না। মিশু কান থেকে ইয়ারফোন খুলে মেঘালয়ের দিকে তাকিয়ে বলল। এক্সকিউজ মি। মেঘালয় চমকে উঠে বলল, অফকোর্স। হাই, আমি মিশু। আপনি? মেঘালয় আহমেদ। বাহ, নাইস নেম। ইউ লুকিং সো হ্যান্ডসাম। ইউর সো হট। মিশু খেপে গিয়ে মুখটা বাঁকা করে তাকালো অন্যদিকে। লোকটা অনেক খারাপ। মেঘালয় হেসে উঠল মিশুর মুখের ভঙ্গি দেখে, তারপর বলল। আপনি কোথায় যাবেন? মিশু মেঘালয়ের দিকে না তাকিয়েই বলল, কক্সবাজার। আপনি? আমিও হানিমুনে যাচ্ছি। আমি জিজ্ঞেস করিনি। ও আচ্ছা, আপনি দেখতে খরগোশের বাচ্চার মতন। থ্যাঙ্কস ফর ইয়োর লেফট হ্যান্ডেড কমপ্লিমেন্ট। মেঘালয় হেসে বলল। কলা খাবেন? হোয়াট? ব্যানানা উইথ ব্রেড। বলেই দুষ্টুমি হাসি হাসলো। মিশু হেসে বলল। নো থ্যাঙ্কস। এরপর দুজনেই সামনের দিকে তাকিয়ে হাসলো। মিশু বলল, আপনি কি করেন জানতে পারি? বউয়ের সেবা করি। আপনি? বরের সেবা গ্রহণ করি, নাথিং এলস। গ্রেট। আবারও দুজনেই মুখ টিপে হাসলো। বাসের লাইট নিভিয়ে দেওয়া হলো খানিক বাদেই। এখনো দুজনের মাঝে এক হাত দূরত্ব। যে যার মতো বসে আছে চুপচাপ। বেশ কিছুক্ষণ এভাবেই কেটে গেল। রাত নেমেছে। অন্ধকারে এক ধরনের ভালো লাগা কাজ করছে। বাস ছুটে চলেছে দ্রুত গতিতে। মেঘালয় ব্যাগ থেকে চাদর বের করে গায়ে জড়িয়ে নিল। মিশু বুঝতে পেরে বলল, এক্সকিউজ মি। ইয়েস। আমি কি আপনার চাদরটা শেয়ার করতে পারি? শিওর। মেঘালয় একটু কাছে এগিয়ে এসে চাদরটা মিশুর গায়ের উপরেও টেনে নিল। মিশু একদম মেঘালয়ের শরীর ঘেঁষে বসে বলল, আমি কি আপনার কাঁধে মাথা রাখতে পারি? শিওর। আমার কাজ তো আপনাকে সেবা দেওয়ার জন্যই ম্যাম। আপনাদেরকে মানে? আমার মিসেসকে আর আমার মিশমিশকে। ওকে, থ্যাঙ্কস। দুজনেই আবারও মুখ টিপে হাসল। মিশু মাথা রাখলো মেঘালয়ের কাঁধের উপর। মেঘালয় সিটটা লম্বা করে দিয়ে শুয়ে পড়ল। মিশুও শুয়ে পড়ল মেঘালয়ের বুকের উপর। দুজনেই শুধু মুখ টিপে হাসছে। মিশু অন্ধকারেই মেঘালয়ের মুখের দিকে তাকিয়ে বলল, হেই, হোয়াটস ইউর প্রবলেম? সরি। হাগ মি। মেঘালয় মুচকি হেসে জড়িয়ে ধরল মিশুকে। মেয়েটাও দুষ্টুমিতে কম না। একে অপরকে জড়াজড়ি করে অর্ধশোয়া অবস্থায় সিটে হেলান দিয়ে রইল। অনেকক্ষণ এভাবে কেটে যাওয়ার পর মিশু মাথা তুলে বলল, এত সুখ সুখ লাগে কেন? উত্তরে মেঘালয় নিচু হয়ে নিচের ঠোঁট দিয়ে মিশুর ঠোঁটে মৃদু চাপ দিল। সুখে ভেসে যেতে লাগলো মিশু। দু হাতে মেঘালয়ের জ্যাকেট খামচে ধরতে লাগলো। মেঘালয় এক হাতে মিশুর কোমরটা ঝাপটে ধরে অন্য হাতে চাদরের ভেতরে দুষ্টুমি চালিয়ে যেতে লাগলো। 28 বছরের এক যুবক আর 18 বছরের এক তরুণী। দুজনের সমস্ত সত্তা যেন এক হয়ে মিশে যেতে আরম্ভ করেছে। দুজনের ইচ্ছে, ভালো লাগা, ভালোবাসা সবকিছু একই ধারায় মিশে যাচ্ছে। ভালোবাসা আর স্পর্শ যেখানে অটল, বয়স আর অন্য সমস্ত ব্যবধান সেখানে তুচ্ছ। কক্সবাজারে বাস পৌঁছালো সকাল 7টায়। বাস থেকে নেমে সোজা হোটেলে এসে উঠল ওরা। হোটেলের সৌন্দর্য দেখে রীতিমতো হা হয়ে গেল মিশু। সবচেয়ে বেশি আকর্ষণ করছে সুইমিং পুলটা। চারিদিকে সাজানো গোছানো পরিবেশ। সামনে নীল সুইমিং পুল আর একটু দূরেই বিস্তৃত সমুদ্র সৈকত। হোটেলের ছাদ থেকে দেখলে বিস্ময়ের চোখ বড় বড় হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। মিশু উত্তেজনায় মেঘালয়কে ঝাপটে ধরছিল বারবার। এখনও হোটেলের বাইরে সেরকম লোকজন আসেনি। পর্যটকগণ ঘুমে বিভোর। আর একজন লোক মাত্র হোটেলে এসে উঠেছেন। এই সুযোগে সুইমিং পুলে গোসল করে নেওয়া যায়। মেঘালয় রুমে লাগেজ রেখে মিশুকে নিয়ে সোজা পুলে চলে গেল। একটা কোয়ার্টার প্যান্ট পরে খালি গায়ে লাফিয়ে পড়ল জলে। মিশুকে নামার জন্য বারবার বলার পরও মিশু রাজি হয়নি। মেঘালয় পুলে নেমে কিছুক্ষণ সাঁতার কাটার পর মিশুকে একবার ফ্লাইং কিস ছুড়ে দিল। পাশের চেয়ারে হেলান দিয়ে বসে আছে মিশু। ক্যামেরা হাতে ফটাফট কয়েকটা ছবি তুলছিল মেঘালয়ের। মেঘালয়কে সাঁতরানো অবস্থায় দারুণ হ্যান্ডসাম দেখায়, পাক্কা অ্যাথলেটদের মতন। ইচ্ছে করে তাকিয়েই থাকে। চোখ ফেরানো মুশকিল। চুলগুলো কপালের উপর বিস্তৃত হয়ে থাকে। ফর্সা গালে টপ টপ করতে থাকে জল। বুকের লোমগুলো ভিজে লোভনীয় দেখাচ্ছে।
যখন নীলের মাঝে সাঁতার কাটতে থাকে সত্যিই মুগ্ধ হয়ে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকতে হয়। মেঘালয় পুল থেকে উঠে আসার সময় দু হাতে চুলগুলো ঠিক করছিল। পাশে এসে বসার পর মিশুর হাত থেকে তোয়ালে নিতে নিতে বলল, আজকের সকালটা কেমন ম্যাম? অদ্ভুত সুন্দর, আর আপনিও। অনেক ফ্রেশ লাগছে। রুমে ঢুকে গোসল সেরে নিও কেমন? হুম, তারপর কি করব? তারপর 24 ঘন্টা প্ল্যান কার্যকর করা শুরু করব। কি এখনই? শব্দ করে হেসে উঠল মেঘালয়। তারপর মিশুকে হাত ধরে টেনে কাছে নিয়ে বলল, একটা কিসে হবে? ছি, বাইরে বসে লোকজন দেখবে না? সাহস নেই? আমাদের দেশের মেয়েরা আজকাল টিএসির মোড়ে বসে চুমু খায়, আর তুমি হানিমুন এসে পারবে না? ছি, কি খারাপ আপনি। মেঘালয় আবারও হেসে উঠল। হাসার সময় আরও নিখুঁত লাগে ছেলেটাকে। মিশু উঠে দাঁড়িয়ে বলল, এখন রুমে যাব না? হুম, আসো। মেঘালয় আগে আগে হাঁটতে শুরু করলো। মিশু যাচ্ছে ওর পিছু পিছু। হোটেলে ঢুকে করিডোরে পা রাখা মাত্রই মেঘালয় খপ করে হাতটা টেনে ধরে কোলে তুলে নিল মিশুকে। মিশু বাধা দিলেও শুনল না। বিশাল করিডোর পুরোটাই ফাঁকা। নীল রঙের লাইট জ্বলছে। নীল আলোয় আর বিলাসবহুল হোটেলের গন্ধে একটা ঘোর লেগে আসছে। রুমে এসেই মিশুকে নিয়ে সোজা বাথরুমে চলে গেল। মিশুকে বাথটাবে শুয়ে দিয়ে তোয়ালেটা দিয়ে দিল গায়ের উপর। তারপর মিশুকে বলল, হ্যান্ডস আপ। মিশু চোখ পিটপিট করতে করতে হাত উপরে তুলল। মেঘালয় মিশুর গায়ের টপসটা খুলে দিয়ে একটানে গায়ের উপর থেকে তোয়ালে তুলে ছুঁড়ে মারল। লজ্জায় চোখ বন্ধ করে ফেলল মিশু। এরপর মিশুকে জড়িয়ে ধরে বাথটাবে শুয়ে পড়ল মেঘালয়। ঘুম থেকে ওঠার পর মিশু একটু নড়তেই মেঘালয় শক্ত করে ঝাপটে ধরে বলল, হুম, নড়চড় করো না তো। আমরা বাইরে যাব কখন? যাবো রে বাবু, একটু শান্তি মতো ঘুমাও তো এখন। মেঘালয়ের চাপে পড়ে আবারও ঘুমিয়ে পড়ল মিশু। হোটেলে পৌঁছে গোসল করে নাস্তা করেই ঘুমিয়ে পড়েছে দুজনে। এখনও ঘুম। দুপুর গড়িয়ে এলো। দুপুর 2টায় মেঘালয় ঘুম থেকে উঠে পড়ল। মিশুর মুখের দিকে তাকিয়ে দেখলো মেয়েটা 2 দিনেই কেমন ফর্সা হয়ে গেছে। মুচকি হেসে মিশুর মাথায় হাত বুলিয়ে দিল মেঘালয়। তারপর উঠে পড়ল বিছানা থেকে। ফ্রেশ হয়ে এসে একটা স্কাই কালার গেঞ্জির সাথে কোয়ার্টার প্যান্ট পরল। চুল আঁচড়ে নিয়ে আবারও শুয়ে পড়ল মিশুর পাশে। মিশুর গালে একটা আঙ্গুল দিয়ে স্পর্শ করার চেষ্টা করতেই ও মেঘালয়ের গলা জড়িয়ে ধরে বলল, কামড় দিও না প্লিজ। মেঘালয় হাসতে হাসতে বলল, তুমি ঘুমাচ্ছ? চোখ মেলে তাকালো মিশু। কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো, আমি কি বলেছি একটু আগে? কামড় দিতে বারণ করেছ। ছি, আমি খুব খারাপ। হেসে ফেলল মেঘালয়। মিশুকে জোর করে টেনে তুলে কোলে বসিয়ে দিল। মিশুকে জোর করে টেনে তুলে কোলে বসিয়ে নিল। মেঘালয়ের কোমরের 2 দিকে 2টো পা দিয়ে পিঠের উপর 2 পা একত্র করে মেঘালয়কে আবদ্ধ করে ফেলল মিশু। 2 হাতে ঝাপটে ধরল মেঘালয়ের গলা। মেঘালয় এভাবেই ওকে কোলে নিয়ে ব্যালকনিতে চলে গেল। ব্যালকনিতে দাঁড়ানো মাত্রই স্তব্ধ হয়ে গেল মিশু। সামনে যতদূর চোখ যায় শুধু বিস্তৃত সমুদ্র। নীল আকাশ সাগরের নীলে মিশেছে এসে। চোখ ফেরানো দায়। সুইমিং পুলটাও নীল। হোটেলের সামনের দৃশ্যটাও নীল। বেশ উপভোগ্যকর লাগছে দেখতে। মিশু মেঘালয়ের গলাটা ঝাপটে ধরে বলল, আমি কি স্বপ্ন দেখছি? মেঘালয় মিশুর ঘাড়ে মুখ গুজে দিয়ে বলল, সবটা কিরকম ফিল করা যায়? শিউরে উঠে চোখ বন্ধ করলো মিশু। মেঘালয় পিছনে পিছিয়ে এসে দেয়ালে হেলান দিয়ে দাঁড়ালো। মিশুকে টেনে নিল নিজের বুকের উপর। 2 হাতে কোমর ঝাপটে ধরে পিচ্চি মেয়েটাকে নিজের সমানে সমান করে নিল। তারপর চোখে চোখ রেখে বলল, ঘোর ঘোর লাগছে না? সিরিয়াসলি, আমি ভাবতেও পারিনি কারো স্পর্শ এতটা উন্মাদনা জাগাতে পারে। এখনো শুরুই হয়নি। আপনি এমন কেন? বড্ড দুষ্টু। দুষ্টুমি না করলে তো আবার বলবা স্বামী অক্ষম। মিশু মেঘালয়ের বুকে 2 হাতে মারতে শুরু করলো। মেঘালয় জোরে জোরে হাসছে। হাসি থামছেই না ওর। মিশু ওর হাত থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো। মেঘালয় আরও জোরে শক্ত করে চেপে ধরলো বুকের সাথে। বুকের ভেতর পিষে ফেলতে চাইলো মিশুকে। মিশু অনেক চেষ্টা করেও একটু নড়াচড়া করতে পারল না। বাধ্য হয়ে হাল ছেড়ে দিয়ে নিজেকে মেঘালয়ের কাছে সমর্পণ করলো। লাঞ্চ সেরে মিশুকে নিয়ে বাইরে বের হলো মেঘালয়। সৈকতে এসে মিশুর লাফালাফি আর দেখে কে। দূর থেকেই সমুদ্রের গর্জন ভেসে আসছে। বালের উপর খালি পায়ে দৌড়াতে দৌড়াতে মিশু বলছিল, সমুদ্র আমাকে ডাকছে, আমি যাচ্ছি।
দ্রুত ছুটতে আরম্ভ করেছে মিশু। মেঘালয় অবাক হয়ে ওর ছুটে যাওয়া দেখছে। ভাব দেখে মনে হচ্ছে মেয়েটা সোজা গিয়ে সমুদ্রে লাফিয়ে পড়বে। পাগলি মেয়েটা যদি সত্যিই লাফিয়ে পড়ে। মেঘালয় নিজেও একটা দৌড় শুরু করে দিল। টুরিস্টরা হা করে দেখছে ওদের দুজনকে। মেঘালয় বারবার মিশুকে নাম ধরে ডাকছিল, কিন্তু মিশু কিছুতেই থামছে না। দ্রুত ছুটছে তো ছুটছেই। টেনশন উঠে গেল মেঘালয়ের। যদি সত্যিই সমুদ্রে লাফিয়ে পড়ে তাহলে তো। লোকজন ওদের দুজনকে দেখছে আর মুখটা হাঁ করে আছে। মেঘালয় দ্রুত গিয়ে মিশুর কাছাকাছি চলে এলো। সমুদ্রের একদম তীরে যেতেই জোরে বিশাল ঢেউ এসে আছড়ে পড়ল তীরে। ঢেউ মিশুকে স্পর্শ করার আগেই মেঘালয় এসে চাপটে ধরল ওকে। বিশাল ঢেউ গর্জন করে এসে একই সাথে ভাসিয়ে নিল দুজনকে। সাগরের ঢেউয়ে গা ছেড়ে দিয়ে মেঘালয় মিশুকে বুকের উপরে তুলে নিল। অন্যরকম একটি অনুভূতি এসে স্পর্শ করতে আরম্ভ করেছে দুজনকেই। সাগরের গন্ধ বুক ভরে নিতে লাগলো উভয়ে। ঢেউ দুজনকেই একসাথে ভাসিয়ে তীরে নিয়ে এলো। বালের উপর জড়াজড়ি করে শুয়ে দুজনেই দ্রুত নিঃশ্বাস নিতে লাগলো। মিশু খিলখিল করে হাসছে। মেঘালয় দ্রুত নিঃশ্বাস নিতে নিতে মিশুর দিকে তাকালো। মিশুও হাসতে হাসতে বলল, দারুণ ফিল তো, আসুন না আবার লাফাই। পাগল হয়েছ? লাফানোর একটু সময় আছে তো। মিশু উঠে বসতে বসতে বলল, সমুদ্র খুব সুন্দর করে কথা বলে, তাই না? সমুদ্র কথা বলেছে তোমার সাথে? হ্যাঁ, খুব বলেছে। আমাকে ফিস ফিস করে বলেছে তোর বরটা এত হ্যান্ডসাম কেন। আবারও খিলখিল করে হেসে উঠল মিশু। মেঘালয় মুগ্ধ হয়ে দেখছে ওর হাসি আর ভাবছে, মেয়েটা এমন কেন, বড্ড অদ্ভুত। সূর্যাস্ত পর্যন্ত সৈকতে কাটিয়ে হোটেলে ফিরল মেঘালয় ও মিশু। নাস্তা করার পর রুমে এসে মিশু আয়নায় সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছিল। মেঘালয় বিছানায় বসে কিছুক্ষণ তাকিয়ে রইল মিশুর দিকে। তারপর উঠে এসে আয়নায় হেলান দিয়ে দাঁড়িয়ে বলল, তোমায় কিছু কথা বলার আছে, নেগেটিভভাবে নেবে না। মিশু চমকে উঠে বলল, আপনি কি নেগেটিভভাবে নেওয়ার মতো কিছু বলেন নাকি? আপনার উচ্চারিত প্রত্যেকটা বাক্যই তো আমার কাছে শিবখেরার বাণী মনে হয়। মিশু, সিরিয়াসলি কিছু বলবো। তোমাকে এগুলো বলার এখন উপযুক্ত সময়। বলুন। মেঘালয় এগিয়ে এসে মিশুকে ধরে বিছানায় নিয়ে গিয়ে বসালো। তারপর মিশুর মুখোমুখি হয়ে বসে বলল, আমার কথাগুলো খুব সহজভাবে নেবে মিশু। মিশু তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, গুরু যেমন তার শিষ্যও তেমন। বলুন না শুনি। মেঘালয় একটু থেমে বলল, তুমি নিজেকে কতটা স্মার্ট ভাবো? একবার মেঘালয়ের চোখের দিকে তাকিয়ে মুহূর্তেই আবারও দৃষ্টি নামিয়ে ফেলল মিশু। এর উত্তর চট করে দেয়া যায় না। অন্য সময় হলে মিশু অবশ্যই নিজেকে স্মার্ট বলে দাবি করত, কিন্তু মেঘালয়ের কাছে স্মার্টনেসের সংজ্ঞা শোনার পর থেকে আর নিজেকে সরাসরি স্মার্ট বলতে পারছে না। একটু চুপ থেকে বলল, হুম, আমি ততটা স্মার্ট নই। মেঘালয় মুচকি হেসে মিশুর হাত দুটো চেপে ধরে বলল, মিশু, আমার সাথে থাকতে হলে যে তোমার নিজেকে একটু বদলাতে হবে। চোখ তুলে মেঘালয়ের দিকে তাকালো মিশু। চোখে অজস্র প্রশ্ন। অবাক হয়ে অনেকক্ষণ তাকিয়ে থাকার পর বলল, নিজেকে বদলাতে হবে? মেঘালয় মাথা ঝাঁকিয়ে বলল, আমার কথার ভুল অর্থ দাঁড় করিও না। আগে ভালো করে বোঝো, আমরা সবাই বলি যে আমরা যেমন আছি সেরকমই থাকবো। যে আমাদেরকে ভালোবাসবে সেভাবেই ভালোবাসবে, কথাটা একদম সত্যি। কিন্তু তুমি যে লেভেল আছো সে লেভেলের কেউই তোমাকে ভালোবাসবে। তোমার যে একটু উপরের কারো ভালোবাসা পেতে চাইলে তোমাকে অবশ্যই তার মতই হতে হবে। মনে করো, একটা মেয়ে শুধুমাত্র একজন স্টুডেন্ট, স্কুল যায়, খায় আর ঘুমায়। তার জীবনে কোনো বিশেষ লক্ষ্য নেই, স্বপ্ন পূরণের তাগিদ নেই, বড় হওয়ার তীব্র ইচ্ছা তার মাঝে নেই। তুমি ঘুমাতে প্রচুর ভালোবাসো, কোন জায়গায় কীরকম কথা বলতে হয় সেই জ্ঞানটাও তোমার নেই। তোমাকে এমন একজন ছেলে ভালোবাসবে যার নিজেরও জীবনে সেরকম কিছু করার স্বপ্ন নেই। কিন্তু যে ছেলেটা আজীবন নিজেকে গড়ে তুলেছে, লড়াই করেছে, প্রত্যেকটা স্বপ্ন দৃঢ়তার সাথে পূরণ করেছে, সে কি এরকম একটা মেয়েকে ভালোবাসবে? কখনোই না। সে সবসময়ই চাইবে তার লেভেলে একটা মেয়েকে গ্রহণ করতে। বুঝতে পেরেছ? মিশু নিশ্চুপ হয়ে শুনছে, তাকিয়ে আছে মেঝের দিকে। মেঘালয় একটু বাদে আবারও বলল, আমি আমাকে গড়ে তুলেছি পাক্কা 1.5 বছর সময় নিয়ে। আমার এই অ্যাথলেটদের মতো বডি বানাতে গিয়ে আমাকে কম পরিশ্রম করতে হয়নি। আমি আমার মানসিক অবস্থা এমন জায়গায় এনেছি যেখানে দুশ্চিন্তা আমাকে কাবু করতে পারে না। সব সময় আমি প্রসন্ন আর সব জায়গায় সমর্থিত। তুমি হয়তো জানো, যে কোনো ব্যক্তি একবার আমার সাথে কথা বললে আবারও কথা বলার জন্য আগ্রহী হয়ে ওঠে, কারণ আমার গলার স্বর স্পষ্ট, আমার উচ্চারিত প্রত্যেকটা বাক্যই
অন্যকে আকৃষ্ট করতে সক্ষম হয়। আমি এই মেঘালয়কে গড়ে তুলেছি পাক্কা 1.5 বছর সময় নিয়ে। আমি যে মেয়েটাকে নিয়ে চলাফেরা করব, সে যদি আমার মতো না হয় তাহলে আমার সম্মান ক্ষুণ্ণ হবে। কারণ লোকজনের সামনে যদি উল্টোপাল্টা কিছু বলে ফেলে তখন আমার ব্যক্তিত্বে আঘাত লাগবে। আমি তোমায় নিয়ে কমফোর্ট ফিল করব না। মিশুর চোখ ভিজে উঠেছে। মেঘালয় যা বলছে সবই সত্যি। মেঘালয়ের কথা একবার শুনলে আবারও শুনতে ইচ্ছে করে। অকপটে সত্য বলতে পারে মানুষটা। আর গলার স্বরেও রয়েছে মাধুর্যতা, যা দ্রুত আকর্ষণ করে। হাঁটা চলা, কথা বলার স্টাইল, সব কিছুতেই অন্যরকম বিনয়ী ভাব ফুটে ওঠে। তাই ওকে সবার থেকে সহজেই আলাদা করা যায়। আর সবার থেকে আলাদা মানুষটা কখনোই যে সে মেয়েকে গ্রহণ করবে না। সে চাইবে তার পাশে তার মতোই কেউ থাকুক, যে তাকে বুঝবে। শৈল্পিক এই মানুষটা নিশ্চয়ই যাকে তাকে নিয়ে চলতে পারবে না। ভাবতে ভাবতে চোখের জল গড়িয়ে পড়ল গাল বেয়ে। আমরা নিজেকে যা ভাবি আমরা সেটা নই, বরং আমরা যা চিন্তা করি আমরা সেটাই। চিন্তা শক্তি আর ধ্যান ধারণা, জ্ঞান এসবই বলে দেয় আমি আসলে কি। আমি যা চিন্তা করব সে অনুযায়ী আমার মুখ দিয়ে বের হবে, সেটাই আমার আচরণে প্রকাশ পাবে। আর এর দ্বারা মানুষ বুঝতে পারবে আমি আসলে কি। মেঘালয়ের চিন্তা শক্তি ও ধ্যান ধারণা অনেক উঁচু মানের। সে স্বাভাবিকভাবেই তার মতোই কাউকে ভালোবাসবে। আনমনা হয়ে এসব ভাবছে মিশু, আর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। মেঘালয় মিশুর মুখটা ধরে আলতো করে ঠোঁট রাখলো মিশুর চোখের নিচে। আর গভীর আবেশে মিশুর চোখের জল নিজের ওষ্ঠে তুলে নিল। মিশু ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। মেঘালয় ওকে ছেড়ে দিয়ে বলল, এই পাগলে, কাঁদছো কেন? আপনি অনেক বড় মনের মানুষ। আমি কখনো আপনার মতো হতে পারবো না। শোনো মেয়ে, আমাদের হার্টটা আল্লাহ দিয়েছেন ঠিকই, কিন্তু হৃদয়টাকে বড় করতে পারার ক্ষমতাটা আমাদের মধ্যে আছে। শুধুমাত্র অভ্যেস আর অনুশীলন দরকার। আমার তেমন কোনো ভালো অভ্যাস নেই। খারাপ অভ্যেস আছে? তা আছে। মেঘালয় বলল, আমরা যা করি সেটি আমাদের অভ্যাসে পরিণত হয়, আর অভ্যাস আমাদের চরিত্র গঠন করে। আমার এতদিনের সমস্ত অভ্যাসের গুণেই আজ সবার কাছে আমি ভালোবাসার পাত্র। আমাদের বিয়ের সময় যদি একবার আমাকে কথা বলার সুযোগ দিত, বিয়েটা কিছুতেই হতো না। তোমার বাবা তো ধরে বেঁধে বিয়ে দিয়ে দিয়েছে। মিশু কিছু বলল না। শুনতে খারাপ লাগলেও কথাটা সত্যি। মেঘালয় বলল, আমি অবশ্যই এর জন্য অবসেস করি না, কারণ ভাগ্যের উপরে বিশ্বাস রাখতে হয়। আজকে তোমার আমার বিয়েটাও নিশ্চয়ই ভালো কিছুর জন্যই হয়েছে। মিশুর কিছুই বলার নেই। একটা মানুষ কতটা ভালো হলে এত সুন্দর করে ভাবতে পারে। মেঘালয়ের পাশে থাকতে পারার মতো সৌভাগ্য অর্জন করে সত্যিই ভাগ্যবতী মনে হচ্ছে নিজেকে। আমাদের নিজেদের প্রয়োজনেই নিজেকে বদলানো প্রয়োজন। মেঘালয় যে কাউকে দ্রুত আকর্ষণ করার ক্ষমতা রাখে তার অনন্য ব্যক্তিত্ব দ্বারা। এটা আপনা আপনি গড়ে ওঠেনি। এরকম আকর্ষণীয় ব্যক্তিত্বের জন্য যথেষ্ট শ্রম দিতে হয়েছে। রেগুলার সময় মতো ঘুমানো, ঘুম থেকে ওঠা, এক্সারসাইজ করার জন্য রেগুলার জিমে যাওয়া, বন্ধু নির্বাচনে সতর্কতা অবলম্বন করা, পড়াশোনা করা, প্রচুর বই পড়া, শৈল্পিক কাজে অংশ নেওয়া, প্রার্থনার সময় দেয়া, ক্যারিয়ারের পেছনে ছোটা, একটা আনন্দময় পার্সোনালিটির জন্য নিজেকে সময় দেয়া, সবসময় নিজেকে উন্নত করার চেষ্টায় সময় ব্যয় করা। এরকম শত পরিশ্রমের ফলেই তার এমন অনিন্দ সুন্দর ব্যক্তিত্ব গড়ে উঠেছে। মেঘালয়ের ইচ্ছে করতে সবার কাছে একটু আলাদা প্রাধান্য পেতে, সব শ্রেণীর মানুষের সাথে মিশে সবাইকে দ্রুত নিজের ব্যক্তিত্ব দ্বারা প্রভাবিত করতে। ইচ্ছেকে সম্পূর্ণ করতেই নিজেকে বদলে নতুন করে গড়ে তোলার প্রয়োজন রয়েছে। মেঘালয়ের গলার স্বরে স্পষ্টতা, ভাষায় সহজবোধ্যতা, এমনকি হাঁটা চলায় অন্যরকম একটা ভাব ফুটে ওঠে। যত কঠিন মানুষই হোক না কেন, মেঘালয় কথার মাধ্যমে দ্রুত মানুষটাকে আয়ত্তে আনতে পারার ক্ষমতা রাখে। আর ক্যারিয়ারের পেছনেও যথেষ্ট সময় ও পরিশ্রম ব্যয় করতে হয়েছে মেঘালয়কে। বন্ধুরা যখন ঘোরাঘুরিতে সময় ব্যয় করেছে, মেঘালয় তখন পড়াশোনায় ব্যস্ত রেখেছে নিজেকে। রেগুলার জিমে 1.5 ঘন্টা সময় ব্যয় করার ফলে একটা অ্যাথলেটদের মতো ব্যায়াম পুষ্ট বডি তৈরি করতে সক্ষম হয়েছে। মোট কথা, মেঘালয় নিজেকে এমনভাবে গড়ে তুলেছে যার দ্বারা কেউ সহজেই আকৃষ্ট হবে। এ ধরনের ব্যক্তিরা সবার কাছে সম্মানিত, শ্রদ্ধেয় ও ভালোবাসার যোগ্য। সব বয়সের মানুষই মেঘালয়ের প্রসন্ন হাসিতে গলে যায়। কাজেই মেঘালয় অবশ্যই চাইবে তার জীবনসাথীও তার মতো না হলেও অনেকটা অনন্য হবে। মেয়েটা যদি জায়গা বুঝে কথা বলতে না পারে তাহলে সম্মান ক্ষুণ্ণ হবে। লজ্জায় পড়তে হবে মেঘালয়কে। এর জন্য প্রচুর ভালো মানের বই পড়া দরকার। কারণ ইতিবাচক জিনিস পড়তে পড়তে
আর পজিটিভ মাইন্ডের লোকজনের সাথে মিশে সেরকমভাবেই ব্যক্তিত্ব গড়ে ওঠে। এরা সবার উপর প্রভাব ফেলতে পারে। অন্যদিকে নেগেটিভ কিংবা নেতিবাচক মানসিকতার মানুষদের সাথে মিশে তাদের মতোই ব্যক্তিত্ব গড়ে ওঠে। সবার সাথেই মেশা উচিত, কিন্তু বন্ধু নির্বাচনে অবশ্যই সতর্ক হতে হয়। আমরা কার সাথে মিশি সেটা দিয়েও আমাদের চরিত্র মাপা হয়। মেঘালয় যখন নিজের সম্পর্কে আর এসব কথা বলতে বলতে থামলো, তখন খেয়াল করলো মিশু মুগ্ধ হয়ে চেয়ে আছে। মিশুর কথা বলার ভাষা নেই, যা বলবে সেটাই কম হয়ে যাবে। মেঘালয় এক হাতে মিশুকে বুকে টেনে নিয়ে বলল, কি গো টুনি বউ, এইভাবে চেয়েছো কেন? আপনি এত সুন্দর করে কথা বলেন কিভাবে? আমি প্রচুর শিক্ষামূলক বই পড়েছি লাইফে, আর এক্সপিরিয়েন্স থেকেও কিছু জ্ঞান অর্জন করেছে। সব কপচা আছে তোমার কাছে, বুঝলে? আপনি অনেক অদ্ভুত ধরনের সুন্দর। সুন্দর আবার অদ্ভুত হয়? হ্যাঁ হয়, ভয়ঙ্কর সুন্দর। আরেকটা ভয়ঙ্কর সুন্দর দৃশ্য দেখবে? হ্যাঁ দেখবো। কি? চোখ বন্ধ করো। মিশু চোখ বন্ধ করতেই মেঘালয় ওকে কোলে তুলে নিয়ে সোজা ব্যালকনিতে চলে গেল। বারবার বলে দিল যেন কিছুতেই চোখ না খুলে। মিশু চোখ বন্ধ করেই রইল। মেঘালয় ব্যালকনিতে এসে মিশুকে কোল থেকে নামিয়ে দিয়ে বলল, চোখ খোলো। মিশু টাল সামলাতে না পেরে পড়ে যাচ্ছিল। মেঘালয়ের বাহু শক্ত করে চেপে ধরে তাকালো সামনের দিকে। সামনে বিস্তৃত আকাশ, আকাশে লক্ষ লক্ষ নক্ষত্র। বিশাল চাঁদ তার অপরূপ জ্যোৎস্না ছড়িয়েছে। চাঁদের আলোয় সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে। এখানে একটুও কুয়াশা নেই। নিচে সুইমিং পুল, তার জলেও চাঁদের আলো চিকমিক করছে। সামনে শুধুই দৃশ্য। হঠাৎ আকাশ এসে সমুদ্রে মিশেছে। নক্ষত্র ভরা আকাশ বিশাল সমুদ্রে এসে মিশেছে। কি অদ্ভুত মুগ্ধতা ছড়িয়ে আছে সবখানে। সমুদ্র স্পষ্ট দেখা যাচ্ছে না, শুধু শূন্যতা সামনে, আর সমুদ্রের বিশাল গর্জন কানে আসছে। মিশু অনেকক্ষণ মুগ্ধতার চোটে কথাই বলতে পারছিল না। অনেকক্ষণ পর মেঘালয় খেয়াল করে দেখল মিশু কাঁপছে। মেঘালয় ওকে শক্ত করে ধরে বলল, বেশি সুন্দর দেখলে তোমার কান্না পায়, তাই না? প্রচন্ড কান্না পায়। আপনিও কিন্তু বেশি সুন্দর, আপনাকে দেখলেও আমার কান্না পায়। হে মা, তাই? আমাকে তো সবসময় দেখো। সব সময় পায় না, যখন ঘুম আদুরে চেহারাটা দেখি তখন স্নিগ্ধ চেহারাটা। আর আর মিশু লাজুক স্বরে বলল, বলবো না, আপনি সব সময় সুন্দর, ভয়ঙ্কর সুন্দর। আচ্ছা, এবার আমার বউটাকে তো ভয়ঙ্কর সুন্দর হতে হবে। কিরকম? চেহারাগত সুন্দর নয়, অনন্য ব্যক্তিত্বের। যখন কথা বলবে সবাই মুগ্ধ হয়ে শুনবে। যখন প্রসন্ন হাসি দেবে সবাই সুখী অনুভব করবে। যখন সবাইকে প্রভাবিত করতে শুরু করবে চারিদিকেই তোমার সুনাম ছড়াবে। সম্মানিত হতে হবে তোমাকে, বোঝা গেল? মিশু অবাক হয়ে সমুদ্রের দিকে তাকিয়ে একটা জোরে নিঃশ্বাস ফেলে বলল, জানি না কতটা সফল হব। আমার সত্যিই নিজের প্রয়োজনে নিজেকে বদলানো প্রয়োজন। আমি যেখানে সেখানে পাগলামি করে ফেলি। হুম, এটা তোমার বৈশিষ্ট্য, বদলাতে হবে না। শুধু আচার আচরণ একটু মাধুর্যতে ফুটিয়ে তুলবে, ব্যাস। নিজের স্বকীয়তা কখনো বদলাবে না। স্বকীয়তা বজায় রাখাই সবচেয়ে বড় স্মার্টনেস। মিশু মেঘালয়ের দিকে তাকিয়ে বলল। বুঝিনি। মেঘালয় বলল, নিজের বৈশিষ্ট্য হারাবে না। শুধু নিজেকে নিজের বিশ্লেষণ করে নিজের গুণগুলোর খোঁজ করো, তারপর সে অনুযায়ী নিজেকে প্রকাশ করো। ভালো বই পড়ো, আচরণে আপনা আপনি মাধুর্যতে ফুটে উঠবে। এটাই বোঝাতে চেয়েছিলাম। মিশু মেঘালয়ের হাত শক্ত করে চেপে ধরে বলল, ভয় পাচ্ছি হারানোর। পাগলি, সমুদ্রে যাবা? মিশু অবাক হয়ে বলল, এত রাতে সমুদ্রে? রাত বেশি হয়নি, মাত্র 9টা। রাত 3টাতে সমুদ্রে গেলে কিছু হবে না। এখানে কড়া সিকিউরিটি থাকে। তুমি একা গেলেও তোমায় কিছু বলার সাহস কারো নেই। সিরিয়াসলি? তাই বলে একা যাওয়ার কথা ভেবো না। চলো, এই জ্যোৎস্নায় সমুদ্র তীরে হাঁটবো। আমার এক আঙ্কেল আছেন এখানে ডিফেন্সে, আগে ওনার সাথে কথা বলে নেই। মিশু হেসে বলল, সবখানেই আপনার কেউ না কেউ থাকে। সেদিন যমুনা ব্রিজেও ট্রাকের ব্যবস্থা করে ফেললেন, আবার তিস্তায় নৌকা। এখন কিসের ব্যবস্থা করবেন শুনি? আপাতত সমুদ্রের তীরে হাঁটার প্ল্যান করে আঙ্কেলকে বলে সিকিউরিটি নিয়ে কোনো সমস্যা হবে না। মেঘ, বলো। জীবনটাকে স্বপ্নের মতো লাগছে। আচ্ছা, এই স্বপ্নে সমুদ্রের তীরে একটা বাড়ি করলে কেমন হয়? ধরে নাও সমুদ্রের পাড়ে আমাদের একটা কাঠের বাড়ি। একদিকে পাহাড়, একদিকে সমুদ্র। সমুদ্রের গর্জন কানে ভেসে আসে।
ঘরে শুয়ে কাচের দেয়াল দিয়ে জ্যোৎস্না উপভোগ করা যায়। মিশু অবাক হয়ে বলল। সত্যি আপনি খুব সুন্দর করে বলতে পারেন। মিশু রুমের ভেতরে যাওয়ার জন্য এক পা বাড়িয়েছে, এমন সময় মেঘালয় ওর হাতটা টেনে ধরে বলল। হুম, একদিন এরকম একটা বাড়ি বানাবো তোমার জন্য। মিশু চোখ মুখে মুগ্ধতা ছড়িয়ে বলল। হৃদমোহিনী।